বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের টপিক হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়া। তো মাইক্রোব্যাকটেরিয়াটা আমরা মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফার্মাকোলজি থেকে ইনশাল্লাহ কাভার করব। আমার পোর্শনটা ছিল মাইক্রোবায়োলজি থেকে কাভার করা, তো আমি এখন মাইক্রোবায়োলজি লিঞ্চ রিভিউ 15th এডিশন নিয়ে বসছি আর কি। সো ফার্স্ট অফ অল আমাদের যেখানে এই চ্যাপ্টারের মধ্যে আমরা কী কী জানবো, ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশন, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া, ওইদিকে আমরা যাইতেছি না, আপাতত আমরা এই দুইটা ইয়ার মধ্যে থাকবো। তো ইন্ট্রোডাকশনের মধ্যে আছে হচ্ছে গিয়ে নর্মাল কিছু প্রপার্টি, যেমন মাইক্রোব্যাকটেরিয়া অ্যারোবিক, এর অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই। এরপরে এখানে অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই মানে কি এটা একটু বলছে, এবং এখানে বলছে যে অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই মানে তো আমরা জানি যে এরা কোনো ধরনের গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভিটি শো করবে না। এরকম আরেকটা ইয়ার কথা, ব্যাকটেরিয়ার কথা বলছে, সেটা হচ্ছে নোকার্ডিয়া অ্যাস্টেরয়েডস। এরাও অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই, বাট এরা হচ্ছে একটু উইকলি অ্যাসিড ফাস্ট। আচ্ছা, এখন এসছে যে দ্য টার্ম অ্যাসিড ফাস্ট রিফার্স টু অর্গানিজমস অ্যাবিলিটি টু রিটেইন দ্য কার্বোফ্রুকশন স্টেইন ডিসপাইট সাবসিকুয়েন্ট ট্রিটমেন্ট উইথ অ্যান ইথানল হাইড্রোক্লোরিক অ্যাসিড মিক্সচার। নাম্বার ওয়ান কথা হচ্ছে যে কার্বোফ্রুকশন যেই ইয়াটা ডাইটা, এটা দিয়ে তো ফার্স্টে স্টেইন হবে না, নর্মাল ডাই দিয়ে স্টেইন হবে না। যখন আমরা হট ফিউমিং কার্বোফ্রুকশন দিতেছি তখন এটা স্টেইন হচ্ছে, এবং কোনোভাবে আমরা এটাকে ইথানল বা অর্গানিক সলভেন্ট দিয়ে আলাদা করতে পারতেছি না। সো এই যে একটা ফিনোমেনন, এটাকে আমরা বলি অ্যাসিড ফাস্টনেস। এবং এই যে স্টেইন হইতেছে না ফার্স্টে, এটার একটা রিজন হচ্ছে যে হাই লিপিড কন্টেন্ট অ্যাপ্রক্সিমেটলি 60% অফ দেয়ার সেল ওয়াল মেক্স মাইক্রোব্যাকটেরিয়া অ্যাসিড ফাস্ট। এরপর আছে যে মাইক্রোব্যাকটেরিয়ার মধ্যে মেজর প্যাথোজেন হিসেবে কাজ করে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি অ্যান্ড দ্য কজ অফ লেপ্রোসি। টিউবারকুলোসিস হচ্ছে কজ অফ টিউবারকুলোসিস, আর এটা হচ্ছে লেপ্রোসি। আর কিছু অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া আছে। অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়ার মধ্যে আছে হচ্ছে অ্যাভিয়াম ইন্ট্রাসেলুলারি কমপ্লেক্স, মাইক্রোব্যাকটেরিয়াম ক্যান্সাসি। এরা কি করে, যদি এটা নর্মালি নন প্যাথোজেনিক, বাট যদি প্যাথোজেনেসিস করেই থাকে তাহলে এরা টিউবারকুলোসিস লাইক ডিজিজ করে, কিন্তু এটা হচ্ছে লেস ফ্রিকুয়েন্ট প্যাথোজেন। এরপরে আরেক ধরনের আছে, সেটা হচ্ছে র্যাপিডলি গ্রোয়িং। আমরা জানি নর্মালি মাইক্রোব্যাকটেরিয়ারা কিন্তু র্যাপিডলি গ্রোয়িং না, কিন্তু মাইক্রোব্যাকটেরিয়ার মধ্যে কিছু র্যাপিডলি গ্রোয়িং আছে, এই জন্য এদেরকে অ্যাটিপিক্যাল বলা হচ্ছে। এদের নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম কিলোনেই। অকেশনালি কজ হিউম্যান ডিজিজ ইন ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্ট অথবা প্রস্থেটিক ডিভাইস ইউজ করতেছে, এরকম পেশেন্টে এই র্যাপিড গ্রোয়িং মাইক্রোব্যাকটেরিয়ারা ডিজিজ তৈরি করে। এরপর আমরা চলে আসি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসে। এটার ডিজিজটা কি, টিউবারকুলোসিস। এবং টিউবারকুলোসিস নিয়ে এখানে কিছু কথা বলা হয়েছে যে 1/3 অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন ইজ ইনফেক্টেড উইথ দিস অর্গানিজম, এবং 1.7 মিলিয়ন পিপল ডাই অফ টিউবারকুলোসিস, এরকম কিছু কথা বলা হয়েছে। এরপর আমরা চলে আসি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের প্রপার্টিতে। স্পেসিফিক্যালি টিউবারকুলোসিসের প্রপার্টি যদি বলি, তাহলে এটা নাম্বার ওয়ান প্রপার্টি বলছে যেটা স্লোলি গ্রো করে, এবং এটা ডাবলিং টাইম হচ্ছে 18 আওয়ার্স, মানে একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়া, দুইটা ব্যাকটেরিয়া হওয়ার জন্য টাইম হচ্ছে 18 ঘন্টা। Because the growth is so slow, cultures of clinical specimen must be held for 6 to 8 weeks. আমাদের পজিটিভ কালচার পাওয়ার জন্য এটাকে 6 থেকে 8 সপ্তাহ রাখতে হবে, কারণ এটার গ্রোথ অনেক স্লো। এরপরে বলতেছে যে কালচার যে করবো আমরা, কোন ধরনের কালচার আমরা ইউজ করতে পারি। ব্যাকটেরিওলজিক মিডিয়াতে আমরা ইউজ করতে পারি। কালচার নিয়ে আমরা পরে আর একটু ডিটেলসে পড়বো, যে এগারে দেখা যাচ্ছে যে কালচার করা যাচ্ছে না, কিন্তু আমরা ব্যাকটেক লিকুইড মিডিয়াতে কালচার করতে পারতেছি, এগুলো পরে আসে আলোচনা। আর এটার সাথে কন্ট্রাস্ট করছে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, যেটা মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রিটা আমরা কোনো ধরনের মিডিয়াতে কালচার করতে পারি না। এখন এটা কালচার মিডিয়াটা হতে হবে নাম্বার ওয়ান এনরিচড মিডিয়া হতে হবে, ঠিক আছে, কারণ মাইক্রোব্যাকটেরিয়ামের গ্রোথের জন্য নিউট্রিশনের দরকার। সো এই এনরিচড মিডিয়াটা আমরা কোত্থেকে পাই, মানে কোন মিডিয়া, এটা হচ্ছে লোয়েনস্টাইন জেনসেন মিডিয়াম, যেখানে আমরা নিউট্রিয়েন্ট হিসেবে ইউজ করবো এগ ইয়ক। নাম্বার টু হচ্ছে এটা একটা সিলেক্টিভ মিডিয়া হতে হবে, যাতে করে যে নর্মাল ফ্লোরা প্রেজেন্ট থাকে নর্মাল স্পুটামে, সেই নর্মাল ফ্লোরার গ্রোথ যাতে ইনহিবিটেড হয়, এই জন্য আমরা সিলেক্টিভিটির জন্য ইউজ করবো ডাই ম্যালাকাইট গ্রিন। তো এই দুটো জিনিস, একটা এনরিচ মিডিয়ার জন্য ইউজ করতেছে আমরা লোয়েনস্টাইন জেনসেন মিডিয়াম, যেখানে নিউট্রিয়েন্ট হিসেবে কাজ করতেছে এগ ইয়ক, আর হলো গিয়ে সিলেক্টিভিটির জন্য ইউজ করতেছে আমরা ডাই ম্যালাকাইট গ্রিন, যেটা কি করবে, ইনহিবিট দ্য আনওয়ান্টেড নর্মাল ফ্লোরা প্রেজেন্ট ইন স্পুটাম স্যাম্পলস। আচ্ছা, এরপরে এই চার্টটা যেটা এখানে আছে, এইখানে দেখাচ্ছে যে বিভিন্ন ধরনের স্পিসিস এবং তাদের গ্রোথ কেমন হয়। এটার মধ্যে যে র্যাপিড গ্রোথ হয় ফরটুইটাম কেলোনি কমপ্লেক্সের,
আর এদের সোর্স অফ আর মোড অফ ট্রান্সমিশনটা কী, প্রিফার্ড টেম্পারেচারটা কেমন, এগুলো আর কি দেওয়া আছে, এগুলো অতটা ধরে না। এরপর আরও কিছু প্রপার্টিজের মধ্যে আমরা চলে আসি যে এরা অবলিগেট অ্যারোব, অর্থাৎ অক্সিজেন ছাড়া এরা কখনোই বাঁচবে না। এই জন্য আমরা বলতে পারি যে হ্যাঁ কেন এরা লাংসে ডিজিজ করতেছে, বা কারণ হচ্ছে লাং কিন্তু হাইলি অক্সিজেনেটেড এবং অক্সিজেনেটেড টিস্যু আপার লোব অফ দ্য লাংয়ে করতেছে, কিডনিতে করতেছে, আরও আছে ব্রেনে করছে, যেসব জায়গায় ব্লাড সাপ্লাই অনেক বেশি সেসব জায়গায় মেনলি এরা টিউবারকুলোসিস করে। এর পরের প্রপার্টি হচ্ছে মাইকোলিক অ্যাসিড, একটা এদের সেল ওয়ালের একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে মাইকোলিক অ্যাসিড। দিজ আর লং চেইন ফ্যাটি অ্যাসিডস, লং চেইন বলতে C78 to C9, চেইনের সংখ্যা হচ্ছে 78 থেকে 90টা কার্বন চেইন। আরেকটা ফ্যাক্টর, এটা হলো গিয়ে একটা ভিরুলেন্ট ফ্যাক্টর হিসেবেও কাজ করে, সেটা হচ্ছে কর্ড ফ্যাক্টর। কর্ড ফ্যাক্টরের আরেকটা মানে কেমিক্যাল নাম হচ্ছে ট্রিহ্যালোজ ডাইমাইকোলেট, ইজ কোরিলেটেড উইথ ভিরুলেন্স অফ দ্য অর্গানিজম। ভিরুলেন্ট স্ট্রেনস গ্রো ইন ক্যারেক্টারিস্টিক সার্পেন্টাইন কর্ড লাইক প্যাটার্ন। এই সার্পেন্টাইন কর্ড লাইক প্যাটার্নটা যদি না থাকে কোনো একটা মাইক্রোব্যাকটেরিয়ামের ভিতরে, মানে হাইপোথেটিক্যালি চিন্তা করলে, তাহলে কিন্তু এটা ভিরুলেন্স শো করবে না। এটা শুধুমাত্র ভিরুলেন্স শো করবে যদি এটা সার্পেন্টাইন কর্ড লাইক ফ্যাক্টর থাকে। ওকে, আচ্ছা, এরপরে বলতেছে যে এই যে কর্ড লাইক ফ্যাক্টরটা, হ্যাঁ এটাকে আমরা কীভাবে কাজে লাগাইতে পারি। দেখা যায় যে নর্মালি এমন ব্যাপার হয় সব কিছু যেটাই আমাদের কোনো ধরনের ডিজিজ তৈরি করে সেটাকেই আমরা ডিজিজ প্রিভেনশনে কাজে লাগাই, যেমন যে কোনো ধরনের ক্যাপসুল, অ্যান্টিজেনিক, হ্যাঁ অ্যান্টিজেনিক প্রপার্টি থেকে আমরা ভ্যাকসিন তৈরি করতেছি। তো এইটার ক্ষেত্রে এই যে সার্পেন্টাইন কর্ড লাইক ফ্যাক্টর, এটার সাথে যখন আমরা আবার অ্যান্টিজেনের এই মাইক্রোব্যাকটেরিয়ামেরই সেল ওয়ালের আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে যে একটা প্রোটিন আছে, এই প্রোটিনটা নিয়ে এটারে বানাবো হচ্ছে পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ, মানে এই দুইটা এক করব, এক করার পরে আমরা এটাকে ডিলেইড করতে পারবো, মানে হচ্ছে গিয়ে একটা স্কিন টেস্টের বা এই যে টিউবারকুলিন স্কিন টেস্টের জন্য যে অ্যান্টিজেনটা লাগবে, এই অ্যান্টিজেনটা তৈরি করতে পারবো, ঠিক আছে। এবং এই অ্যান্টিজেনটা তৈরি করার পরে এটা হলো কি একটা ডিলেড হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের মাধ্যমে আমাদেরকে শো করবে যে কোনো একটা পার্সন সে ইমিউনাইজড কিনা, কিংবা তার প্রিভিয়াস টিবি হয়েছিল নাকি। তো এই ধরনের বিভিন্ন ডায়াগনোসিস ইনফরমেশন গেইনিংয়ে হেল্প করবে হচ্ছে কি আমাদের এই টিউবারকুলিন স্কিন টেস্ট। সো এটা হচ্ছে কর্ড ফ্যাক্টরের এবং সেল ওয়ালের যে প্রোটিনটা থাকে তার একটা ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশন। এরপর আরেকটা জিনিস আছে, লিপিড কোটেড ইন দ্য ব্যাকটেরিয়াল সেল ওয়াল কল্ড thiocerol dimycoserosate is required for pathogenesis in the lung. এখানে আরেকটা সেল ওয়ালের ইনগ্রিডিয়েন্ট না, মানে কম্পোনেন্টের কথা বলা আছে, সেটা থিওসেরল ডাইমাইকোসেরোসাইট, এবং এটা হচ্ছে লাংসে প্যাথোজেনেসিস করে। আচ্ছা, এরপরে আরেকটা প্রপার্টিতে চলে আসি, সেটা হলো গিয়ে এটা রেজিস্ট্যান্ট, অনেক কিছুর প্রতি রেজিস্ট্যান্ট, এরা অ্যাসিডের প্রতি রেজিস্ট্যান্ট, এরা অ্যালকালির প্রতি রেজিস্ট্যান্ট, এরা হচ্ছে গিয়ে ডিহাইড্রেশনের প্রতি রেজিস্ট্যান্ট, হ্যাঁ বা এই জন্য ডিহাইড্রেশনের প্রতি রেজিস্ট্যান্ট বলেই ডিহাইড্রেটেড হয়ে যাওয়ার পরে ওরা সার্ভাইভ করে এবং ড্রাইড এক্সপেক্টোরেটেড স্পুটামে থাকে এবং খুব দ্রুত ছড়ায় যায়। আরও কিসের রেজিস্ট্যান্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল বিভিন্ন ড্রাগসের রেজিস্ট্যান্ট হতে পারে, যেমন আইসোনিয়াজিডের রেজিস্ট্যান্ট হয়, অথবা শুধু আইসোনিয়াজিড না মাল্টিপল অ্যান্টিবায়োটিক্সের প্রতি রেজিস্ট্যান্ট শো করে, তখন আমরা এদেরকে বলবো এমডিআর স্ট্রেনস, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স স্ট্রেনস। তো এটা গেল এদের রেজিস্ট্যান্স। এদের যে এত রেজিস্ট্যান্স, হ্যাঁ ইট কেন, ওয়াই? এদের কিন্তু কোনো প্লাজমিড নাই, বিকজ নো প্লাজমিড, কোনো ধরনের প্লাজমিড নাই, এবং এদের শুধুমাত্র ক্রোমোজোমাল মিউটেশনের মাধ্যমে এই রেজিস্ট্যান্সগুলো এরা শো করে। এবং এই মিউটেশনের একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে যে মাইকোলিক অ্যাসিড সিনথেসিসে যেই জিনটা কাজ করে, হ্যাঁ সেই জিনটা যদি মিউটেশন হয়ে যায় তাইলে এটা রেজিস্ট্যান্স শো করতেছে। তারপরে ক্যাটালেজ পারঅক্সিডেজ যে এনজাইম আছে, এনজাইম রিকোয়ার্ড টু অ্যাক্টিভেট আয়নেজ উইদিন দ্য ব্যাকটেরিয়াম, হ্যাঁ এই এনজাইমটা যদি মিউটেটেড হয়ে যায় তাহলে কিন্তু আইসোনিয়াজিডটা ব্যাকটেরিয়ামের ভিতরে যে অ্যাক্টিভেটেড হতে পারছে না, অ্যাক্টিভেটেড না হতে পারলে কাজ করতে পারতেছে না, কাজ করতে যদি না পারে তাহলে রেজিস্ট্যান্ট শো করতেছে। তো এইটা হলো গিয়ে দুইটার মানে এদের রেজিস্ট্যান্স হওয়ার মেকানিজম অথবা পিছনের স্টোরি আর কি। ওকে, এরপর আমরা চলে আসছি ট্রান্সমিশন। এই যে রেসপিরেটরি অ্যারোসল দিয়েই হবে, এবং কখন হবে, এটা হবে হচ্ছে গিয়ে এখানে লেখা নেই এটা, বাট এটা হবে যখন আমাদের সেকেন্ডারি টিবি হইতেছে, যখন সেকেন্ডারি টিবি হবে কারো,
অর্থাৎ রিঅ্যাক্টিভেশন অফ টিবি অথবা রিএক্সপোজার অফ টিবি। সেকেন্ডারি টিবি থেকে এটা হলো গিয়ে ওপেন কেস হয়, ঠিক আছে। তো এখানে কি বলছে, দ্য পোর্টাল অফ এন্ট্রি। আচ্ছা, আর এটা তো গেল হলো গিয়ে কোথা থেকে তৈরি হচ্ছে। পোর্টাল অফ এন্ট্রি আরেকটা মানুষের দেহে কীভাবে ঢুকবে, রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে ঢুকতেছে। ইন টিস্যু ইট রিসাইডস চিফলি উইদিন দ্য রেটিকুলোথেলিয়াল সেল, রেটিকুলো এন্ডোথেলিয়াল সেল। এটা তো আমরা জানি যে লাংসকে এফেক্ট করলো, কিন্তু লাংসের ভিতরে একেবারে স্পেসিফিক্যালি বললে রেটিকুলো এন্ডোথেলিয়াল সেল ম্যাক্রোফেজের মধ্যে এরা হলো গিয়ে রিসাইড করবে, কারণ ম্যাক্রোফেজ এদেরকে এনগালফ করে নিছে, ফ্যাগোসাইটোসিস করে নিছে। ফ্যাগোসাইটোসিস করার পরে এটার যে ইন্ট্রাসেলুলার সার্ভাইভিং মেকানিজম আছে, ইন্ট্রাসেলুলার সার্ভাইভিং মেকানিজম দিয়ে এটা ম্যাক্রোফেজের ভিতরে সার্ভাইভ করতেছে। তো এই জন্য দেখা যাচ্ছে যে এদের নর্মাল রেসিডেন্স হচ্ছে ম্যাক্রোফেজের ভিতরে। আচ্ছা, এরপরে ন্যাচারাল রিজার্ভার হচ্ছে অনলি হিউম্যান, এটা এখানে আছে। আর এখানে কি আছে, এই যে এখানে আরেকটা জিনিস আছে যে হিউম্যান থেকে হিউম্যানে কীভাবে ট্রান্সফার হচ্ছে অলরেডি আমরা পড়ে ফেলছি। অকার্স বাই aerosols generated by coughing of smear positive people, those whose sputum contains detectable bacilli in the acid fast state. However, about 20% of the people are infected by aerosols produced by the coughing of smear negative people, ঠিক আছে। তো কি বলতেছে, however about 20% of the people are infected by aerosols produced। আচ্ছা, smear positive and smear negative, স্মিয়ার পজিটিভ স্মিয়ার নেগেটিভ। স্মিয়ার নেগেটিভ মানে আপাতত দৃষ্টিতে মনে হয় যে লোকটার মনে হয় টিবি নাই, বাট স্মিয়ার নেগেটিভ পিপলেরই 20% থেকেই দেখা যাচ্ছে যে আরেকজনের কাছে ট্রান্সমিটেড হচ্ছে। সো টিবির ডিটেকশন করা যায়, টিবিটা আছে নাকি, এটা খুবই ইম্পর্টেন্ট যদি আমরা সত্যি ট্রান্সমিশনটা বন্ধ করতে চাই। আচ্ছা, এরপর এখানে বোভিসের কথা বলছে যে বোভিসও তো টিউবারকিউলোসিস করে, কিভাবে করে, এটা করা হচ্ছে আনপাস্তুরাইজড কাউ মিল্ক থেকে। যদি এটা আমরা ফুটায় না খাই তাহলে এটা হচ্ছে হিউম্যানে টিউবারকিউলোসিস করবে। The disease tuberculosis occurs only in small number of infected individuals in the United States. Most of the tuberculosis are associated with reactivation. Most cases the tuberculosis are কি বলো এত রোদ with reactivation in elderly malnourished men. The risk of infection and disease is highest among socioeconomically disadvantaged people. আচ্ছা, এখন রিঅ্যাক্টিভেশনের ক্ষেত্রে কিছু রিস্ক ফ্যাক্টরের কথা বলছে, যারা সোশিও ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজড পিপল, পোর হাউজিং, পোর নিউট্রিশন কন্ডিশনে থাকে, তাদের ক্ষেত্রে এই জেনেটিক ব্যাপারটা ম্যাটার করে না। তাদের যদি এই জিনিসগুলো থাকে তাহলে তাদের টিউবারকিউলোসিসের রিঅ্যাক্টিভেশন হয়ে যাবে। আচ্ছা, এখন এখানে 3টা মাইক্রোব্যাকটেরিয়ার মধ্যে একটা কম্প্যারিজন করছে, টিউবারকিউলোসিস, অ্যাভিয়াম ইন্টারসেলুলার আর হচ্ছে কি লেপ্রি করে হচ্ছে স্কিন অ্যান্ড নার্ভসের, বাকি 2টা হচ্ছে লাংসে ইনফেকশন করে। এরপরে টিউবারকুলোসিসের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এটার স্কিন টেস্টও পজিটিভ, ভ্যাকসিনও পজিটিভ, বাকি 2টার ক্ষেত্রে কিছুই পজিটিভ না। অ্যান্ড মাল্টিড্রাগ থেরাপি আমরা 3টার ক্ষেত্রে ইউজ করি। এবার এই যে রিস্ক ফ্যাক্টরগুলো বললাম, রিস্ক ফ্যাক্টর ফর ইনফেকশন মানে প্রাইমারি ইনফেকশন কাদের হবে, আর রিস্ক ফ্যাক্টর ফর রিঅ্যাক্টিভেশন মানে সেকেন্ডারি ইনফেকশন কাদের হবে। প্রাইমারি হবে হচ্ছে যদি কোনো জায়গায় অলরেডি অনেক বেশি ইনসিডেন্স থাকেই, ইনসিডেন্স টু প্রিভ্যালেন্স, ইনসিডেন্স হওয়ার কথা, ইনসিডেন্স যদি আগে থেকেই থাকে। তারপরে ক্লোজ কন্ট্যাক্ট উইথ দ্য পেশেন্ট, হোমলেস, জেল আর প্রিজন পারসন, ইন্ট্রাভেনাস ড্রাগ ইউজার, হেলথ কেয়ার ওয়ার্কার, এদের ক্ষেত্রে প্রাইমারিটা হওয়ার চান্স বেশি। আর রিঅ্যাক্টিভেশন হওয়ার চান্স বেশি হচ্ছে যারা ইমিউনোসাপ্রেসড অর্থাৎ HIV আছে অথবা এইডস আছে, TNF অ্যালফা ব্লকার ড্রাগস ইউজ করতেছে, ইমিউনোসাপ্রেসড পারসন। তারপর হচ্ছে গিয়ে যে ট্রান্সপ্ল্যান্ট রিজেকশনের জন্য যে ড্রাগগুলো দেওয়া হয়, T-সেল অর্থাৎ সেল মেডিয়েটেড ইমিউনিটিকে সাপ্রেস করে রাখার জন্য যে ড্রাগগুলো দেওয়া হয় সেই ড্রাগগুলো যারা নিতেছে, কর্টিকোস্টেরয়েড যারা নিতেছে, অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, ডায়াবেটিস যাদের আছে ওদের তো এমনি সাসেপ্টিবিলিটি বেশি, আর স্মোকিং যারা করতেছে। সো দিজ আর দ্য রিস্ক ফ্যাক্টরস, প্রাইমারির ক্ষেত্রে আর সেকেন্ডারির ক্ষেত্রে আলাদা। এটা পরে আরও পরে ভালো মতো ডিসকাশন আছে, এখানে জাস্ট একটা চার্ট আমরা করলাম। এবার আমরা চলছি প্যাথোজেনেসিসে। এটা প্যাথোজেনেসিসটা আসলে 1000 বার পড়লেও আমার কাছে ক্লিয়ার না, 1000 বার পড়ি নেই মানে তাও বলতেছি। ইট ডিসক্রাইবস প্রাইমারি টিউবারকুলোসিস। আচ্ছা, আমরা একটু ছবিতে যাই ফার্স্টে।
এই ছবিটা হচ্ছে গিয়ে ফার্স্টে আমরা একটা হেলদি লাং দেখতেছি, এখানে হচ্ছে ইনফেকশন হলো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দিয়ে। এরপরে এখানে হলো গিয়ে কী হলো, প্রাইমারি টিউবারকুলোসিস হলো। হ্যাঁ, কারণ এই হচ্ছে গিয়ে যে পার্সনটা সে হচ্ছে নন ইমিউনাইজড পার্সন, তো যার কারণে প্রাইমারি টিউবারকুলোসিস হওয়ার কারণে আমাদের বডি ইমিউন রেসপন্স শো করবে ঘন ফোকাস তৈরি করার মাধ্যমে। ঘন ফোকাসটা কী হ্যানত্যান এগুলো হাবিজাবি আমরা ডিটেলসে পড়তেছি। ঘন ফোকাসটা তৈরি করার পরে এইটা মানে এটার ফিটটা কী হবে, 4 ধরনের ফিট হতে পারে। আইদার এটা হিল হয়ে যাচ্ছে, ফাইব্রোসিস দিয়ে হিল হয়ে যাচ্ছে, নাহলে কি হচ্ছে এটা প্রোগ্রেসিভ লাং ডিজিজ, আরও প্রোগ্রেস করতেছে, অন্য ধরনের লাং ডিজিজ করতেছে। এবং এটা কাদের ক্ষেত্রে করবে, যারা হচ্ছে গিয়ে ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, যেমন HIV পেশেন্ট, ম্যাল নিউট্রিশনে ভুগতেছে, এরকম মানুষদের কী হবে, প্রোগ্রেসিভ করবে। এরপর কি হতে পারে, ব্যাকটেরিমিয়া হতে পারে, অর্থাৎ ব্লাডের মাধ্যমে এটা এই ব্যাকটেরিমিয়া ব্লাডের মাধ্যমে ব্যাকটেরিমিয়া, ব্লাডে ব্যাকটেরিয়াটা ছড়াই যাচ্ছে। ব্যাকটেরিমিয়া, মিয়া মানে ব্লাড, ইন ব্লাড, অ্যান্ড ব্যাকটেরিয়া হচ্ছে ব্যাকটেরিয়া ইন ব্লাড আর কি। আরেকটা হতে পারে ব্লাডের মাধ্যমে ছড়াতে, যেমন পারে লিমফ্যাটিক্সের মাধ্যমে ছড়াতে পারে। ব্লাডের মাধ্যমে যদি ছড়ায় তাহলে এখানে মিলিয়ারি টিউবারকুলোসিস হবে, আর লিমফ্যাটিক্সের মাধ্যমে যদি ছড়ায় তাহলে এখানে অন্য অনেক অর্গানে চলে যাচ্ছে এবং ডরমেন্ট অবস্থায় থাকে। এটাকে আমরা বলি ডরমেন্ট অবস্থা, অর্থাৎ কোনো ধরনের সাইন সিমটম শো করতেছে না, সেটাকে আমরা বলতেছি ল্যাটেন্ট টিউবারকুলোসিস। এবং সেটা যদি আবার আমাদের লাংসে ফেরত আসে, এত কিছু অন্যান্য অর্গানে যাওয়ার পরে যদি আবার লাংসে ফেরত আসে, তাহলে কি হবে, এখানে একটা ক্যাভিটারি লিশন হবে। এবং এই ক্যাভিটারি লিশনটা যখন আমাদের মানে ওয়াল অফ করবে মানে সেপারেটেড হয়ে যাবে লাংস থেকে, তখন এই ব্যাসিলাইগুলা এই আমাদের যে স্পুটাম আছে, স্পুটাম দিয়ে এক্সপোরেটেড হওয়ার পরে এটা হচ্ছে একটা ওপেন কেস হিসেবে মানে অ্যাক্ট করবে, অর্থাৎ তখন সে ইনফেক্টিভ একটা পর্যায়ে চলে গেছে, ইনফেকশন ছড়াইতেছে এমন একটা পর্যায়ে চলে গেছে আর কি। ওকে, আচ্ছা, এটা ছাড়াও কী হবে, সে তো ইনফেকশন ছড়াইতেছেই, প্লাস এই যে বললো যে সেভারাল অর্গানে হলো গিয়ে টিউবারকুলোসিস ডেভেলপ করবে। সেভারাল অর্গানের মধ্যে আছে যারা হলো গিয়ে হাইলি ভ্যাসকুলারাইজড, যেমন CNS, ভার্টিব্রাল বডি, লিমফ্যাডেনাইটিস, রেনাল, GI, অ্যাড্রেনাল, এদের মধ্যে টিউবারকুলোসিস হবে। এখন আমরা চলে আসি একেবারে হোল ইনডেপথ রিভিউয়ে। আমি কয়েকদিন ধরে মোবাইল কিনবো, তাই ভিডিও দেখতে দেখতে এটা মাথার মধ্যে খালি ঘুরতেছে, ইনডেপথ রিভিউ হয়েছে। যাই হোক, এখন প্রাইমারি টিউবারকুলোসিস, ঠিক আছে, এখানে কি হচ্ছে যে আমরা যেটা বললাম ঘন ফোকাস, এটা তৈরি হয় ইন দ্য লোয়ার লাং, এটা অনেক ইম্পর্টেন্ট। মাইকোব্যাকটেরিয়াম এমন একটা অর্গানিজম যেটা হলো গিয়ে অনেক হাম্বল একটা অর্গানিজম। এরা ফার্স্টে লাংয়ের নিচ থেকে স্টার্ট করবে, একেবারে স্মল থেকে স্টার্ট করবে, ধীরে ধীরে গ্রো করে। এদের ভিরুলেন্স ফ্যাক্টর অত নাই, এক্সোটক্সিন নাই, ইন্ডোটক্সিন নাই, হ্যাঁ, মানে খুবই আর কি হাম্বল টাইপের। নিচ থেকে গ্রো করবে ফার্স্টে প্রাইমারিতে, তারপরে ধীরে 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 উপরে উঠে যাবে এবং এমনভাবে উঠবে যে কোনো ধরনের ড্রাগ দিয়েই এদেরকে আমরা মারতে পারবো না, আলটিমেটলি পেশেন্টের ডেথ হয়ে যাবে। সাথে সাথে শুধু যে একটা পেশেন্টের ডেথ হয়েছে তা না, যে পেশেন্টটা মারা যাচ্ছে সে ধরো যে যখন বেঁচে ছিল তখন অনেক মানুষকে ইনফেকশাস করে দিয়ে যাচ্ছে। সো একটা জিনিস মনে রাখতে হবে যে হাম্বল হওয়ার পাওয়ার অনেক বেশি। আচ্ছা, এরপরে হচ্ছে প্রাইমারি টিউবারকুলোসিস ক্যান হিল বাই ফাইব্রোসিস, যেটা আমরা অলরেডি পড়লাম। এটা ছাড়া কি করতে পারে, আইদার এটা হিল হবে, নাহলে এটা প্রোগ্রেসিভ লাং ডিজিজ করবে, ব্যাকটেরিমিয়া করবে, আবার হেমাটোজেনাস, এটা তো হেমাটোজেনাস ডিজামিনেশন, আর ওই ইয়াটা দেয় নাই, ওটা কি হেমাটোজেনাস ডিজামিনেশন ছিল, লিমফ্যাটিক আর হেমাটোজেনাস ডিজামিনেশন। আচ্ছা, তাহলে একটা হচ্ছে গিয়ে ব্যাকটেরিমিয়া করবে, মানে ব্লাডের মাধ্যমে ছড়াচ্ছে, আরেকটা হচ্ছে হেমাটোজেনাস ডিজামিনেশন। এই হেমাটোজেনাস ডিজামিনেশনের আরেকটা নাম হচ্ছে লিমফ্যাটিক ডিজামিনেশন। ওকে, তারপরে বলতেছে যে ইফ দ্য প্রাইমারি টিউবারকুলোসিস হিলস উইদাউট কজিং ডিজিজ, এই যে আমরা বলতেছি যে হিল করবে মানে কি, কোনো ধরনের ডিজিজ এরা ফর্ম করতেছে না, কোনো ধরনের সিমটম এরা শো করতেছে না, তখন এদেরকে আমরা বলবো ল্যাটেন্ট ইনফেকশন। এবং বলা হয় যে টোটাল টিউবারকুলোসিস হয়েছে এরকম পেশেন্টের মধ্যে 90% দেখা যায় যে ল্যাটেন্ট ইনফেকশনে আছে, 10% ডিজিজ ডেভেলপ করতেছে, অর্থাৎ 10% হচ্ছে আইদার এই যে প্রোগ্রেসিভ লাং ডিজিজে যাচ্ছে, নাহলে ব্যাকটেরিমিয়ায় যাচ্ছে, নাহলে হেমাটোজেনাস ডিজামিনেশনে যাচ্ছে। এই 90% ল্যাটেন্টের মধ্যে আবার রিঅ্যাক্টিভেশন হচ্ছে 10%-এর, এবং রিঅ্যাক্টিভেশন হয়ে এই 10%-এর আবার কি হচ্ছে, বিভিন্ন ধরনের ডিজিজ হচ্ছে, অ্যাক্টিভ ডিজিজ হচ্ছে। এবং
বাকি যেই 90% এরা ল্যাটিনটি থেকে যাচ্ছে সারা জীবন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে আসতেছি সেকেন্ডারি টিউবারকুলোসিস উইথ দ্য ক্যাভিটি ইন দ্য আপার লোবস। আপার লোবে, এটা আগেরটা ছিল নিচের লোবে, আর সেকেন্ডারিটা হচ্ছে আপার লোবে। এবং এরা হচ্ছে ডিসেমিনেশন হবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, ভার্টিব্রাল অস্টিওমাইলাইটিস করতে পারে, এটাকে বলা হচ্ছে পটস ডিজিজ, এবং আদার অর্গানও ইনভলভ করতে পারে। আচ্ছা, এখানেও যে আমি যেটা বললাম, টিউবারকুলোসিস প্রডিউসেস নো ওয়েল রেকগনাইজড এক্সোটক্সিনস অ্যান্ড ডাজ নট কন্টেন এন্ডোটক্সিন ইন দ্য সেল ওয়াল। হাউএভার এম টিউবারকুলোসিস প্রডিউসেস টু প্রোটিনস, দুইটা প্রোটিন এরা ইয়া করে দ্যাট অ্যাপিয়ার টু প্লে আ রোল ইন দ্য প্যাথোজেনেসিস। তো একটা হচ্ছে গিয়ে টিউবারকুলোসিস নেক্রোটাইজিং টক্সিন, টিএনটি, টিউবারকুলোসিস নেক্রোটাইজিং টক্সিন, এটা না প্রোটিন নাম্বার 1, ওপস। এবং এটার কাজ কি, ইট ক্লিভস দ্য নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড উইদিন দ্য ম্যাক্রোফাজ রিজাল্টিং ইন ডেথ অফ ইনফেক্টেড ম্যাক্রোফাজ। তার মানে এরা ম্যাক্রোফাজ ক্লিনিং করতে পারে এই যে টিএনটি এই টক্সিনটা দিয়ে, টিউবারকুলোসিস নেক্রোটাইজিং টক্সিন দিয়ে। কি করে, কিভাবে করে এটা, ম্যাক্রোফাজকে কিল কীভাবে করে, এটা হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড যেটা আছে এনএডি, এটাকে ক্লিভ করে ফেলে। এবং ক্লিভ করে ফেললে মনে হয় ম্যাক্রোফাজ কাইন্ড অফ কোনো ধরনের এটিপি প্রডিউস করতে পারতেছে না, তখন ম্যাক্রোফাজ মরে যায়। 2 নাম্বার টক্সিন বা প্রোটিন হচ্ছে গিয়ে যে এখানে আর্লি সিক্রেটেড অ্যান্টিজেন এস, আর্লি সিক্রেটেড অ্যান্টিজেন, সরি 6 বলতেছি কেন, আমি কি স্যামসাং গ্যালাক্সি এস থেকে এস বলতেছি নাকি। আর্লি সিক্রেটেড অ্যান্টিজেন 6 আর প্রোটিন দ্যাট রিডিউসেস ইননেট ইমিউনিটি, ইননেট ইমিউনিটি যেটা নর্মাল সেটাকে রিডিউস করে দেয়। ইননেট ইমিউনিটি, কোন ইননেট ইমিউনিটিকে রিডিউস করে দেয়, যে গামা ইন্টারফেরেন্ট প্রোডাকশনকে কমায় দেয়। এখন আমরা জানি ইন্টারফেরেন্ট গামা কিসের জন্য কি করে, এদের কাজ হচ্ছে ম্যাক্রোফাজকে অ্যাক্টিভেট করা, ম্যাক অ্যাক্টিভেশনে কাজ করে। সো ইন্টারফেরেন্ট গামা প্রোডাকশন যদি না হয় তাহলে ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন হবে কি, হবে না, ম্যাক্রোফাজ অ্যাক্টিভেশন হবে না। এবং ম্যাক্রোফাজ যদি অ্যাক্টিভেটেড না হয় তাহলে ম্যাক্রোফাজ ঠিকমতো কাজ করতে পারবে না, thereby enhancing the virulence of the organism. আচ্ছা, এরপরে হলো গিয়ে এখানে বলছে যে ম্যাক্রোফেজ বা ম্যাক্রোফাজ যাই বলি না কেন, এরা যে ইন্ট্রাসেলুলার, হ্যাঁ, এই ইন্ট্রাসেলুলার হওয়ার পিছনে এরা কীভাবে ইন্ট্রাসেলুলার, এরা কীভাবে সার্ভাইভ করতেছে, সার্ভাইভস অ্যান্ড মাল্টিপ্লাইজ উইদিন দ্য সেলুলার ভ্যাকিউল। এটা কিসের মধ্যে সার্ভাইভ করে, যখন ম্যাক্রোফাজটা, আমি কি ম্যাক্রোফাজ বলতেছি, আমি ব্যাসিলাই বলার কথা, যে ব্যাসিলাই যখন ম্যাক্রোফাজ দিয়ে এনগালফড হয়ে গেল তখন এরা ফ্যাগোজোমের ভিতরে ঢুকে সার্ভাইভ করে। তো অর্গানিজম কি করে, এক ধরনের প্রোটিন প্রডিউস করে কল্ড এক্সপোর্টেড রিপিটেটিভ প্রোটিন, ERP, এক্সপোর্টেড রিপিটেটিভ প্রোটিন দ্যাট প্রিভেন্টস দ্য ফ্যাগোজোম ফ্রম ফিউজিং উইথ লাইসোজোম। হ্যাঁ, লাইসোজোমের সাথে যখন ফ্যাগোজোম ফিউজ করতে পারতেছে না তখন আলটিমেটলি কী হচ্ছে, লাইসোজোম ফ্যাগোজোমের সাথে ফিউজ যদি করতে না পারে তাহলে তো হচ্ছে লাইসোজোমাল এনজাইমগুলা ব্যাসিলাইয়ের উপর অ্যাটাক করে ব্যাসিলাইটাকে মেরে ফেলতে পারছে না। তো এইভাবে ওরা সারভাইভ করে। আবার এটা হচ্ছে একটা মেকানিজম, এটা হচ্ছে 2টা মেকানিজমে কাজ করে। 2 নম্বর মেকানিজম হচ্ছে ফিউজ হয়েছে, কোনো প্রবলেম হয় নাই, কিন্তু ওরা ভিতরে যেই এনভায়রনমেন্ট ওটার অ্যাসিডিফিকেশন যদি না হয় ঠিক মতো তাহলে কিন্তু লাইসোসোমাল এনজাইমগুলো কাজ করতে পারবে না, নর্মাল মানে অ্যাসিডিক পিচ যদি না হয়। ওরা কি করে, এই অ্যাসিডিফিকেশনটাকে ইনহিবিট করে দেয়, এবং অ্যাসিডিফিকেশনটাকে ইনহিবিট করে দেওয়ার মাধ্যমে যে ডিগ্রেডেটিভ এনজাইম অফ দ্য লাইসোজোম, এই লাইসোজোমের অ্যাকশনটাকে ওরা ইনহিবিট করে দেয়। এভাবে ওরা সার্ভাইভ করে থাকে ফ্যাগোজোমের ভিতরে। আচ্ছা, এরপর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে আসে যে টিউবারকুলোসিসের কী ধরনের লিশন দেখতে পাই আমরা। একটা হচ্ছে এক্সুডেটিভ লিশন আর একটা হচ্ছে গ্র্যানুলোম্যাটাস লিশন। এক্সুডেটিভ হচ্ছে একেবারে অ্যাকিউট ইনফ্লামেশনে আমরা পাবো এবং ইনিশিয়াল সাইট অফ ইনফেকশনে পাবো। আর গ্র্যানুলোম্যাটাসটা হলো গিয়ে কি, গ্র্যানুলোম্যাটাসের মধ্যে আবার কাহিনী আছে, যে এখানে 2টা এরিয়া চিন্তা করি আমরা। একটা হচ্ছে সেন্ট্রাল এরিয়া, সেন্ট্রাল এরিয়ায় মধ্যে থাকবে হচ্ছে গিয়ে জায়ান্ট সেল, মানে ম্যাক্রোফাজগুলো থাকবে। হ্যাঁ, একেবারে সেন্ট্রাল এরিয়াতে ম্যাক্রোফাজগুলো থাকবে, এবং এই ম্যাক্রোফাজগুলোর ভিতরে কি থাকবে, টিউবারকাল ব্যাসিলাই থাকবে, মানে এরা অলরেডি এনগালফ করে ফেলছে ব্যাসিলাইকে, এই জন্য ম্যাক্রোফাজ কন্টেইনিং টিউবারকাল ব্যাসিলাই। এবং এটার বাইরে কি থাকবে, সারাউন্ডেড বাই আ জোন অফ এপিথেলয়েড সেল। এটা তো একটা ম্যাক্রোফাজ গেল, আর বাইরে এপিথেলয়েড সেল থাকবে। এপিথেলয়েড সেল মানে কি, এপিথেলয়েড সেল মানে ওই ম্যাক্রোফাজই, কিন্তু ওগুলো হচ্ছে ফিউশন হয়ে আরও বড় বড় জায়ান্ট সেল, অর্থাৎ ল্যাঙ্গারহ্যান্স জায়ান্ট সেলের হয়েছে। তার মানে ভিতরেও ম্যাক্রোফাজ, ছোটো ছোটো ম্যাক্রোফাজ, আর বাইরে হচ্ছে বড় বড় ম্যাক্রোফাজ, এরকম। এটাই হচ্ছে কি গ্র্যানুলোম্যাটাস লিশন। এবং আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে টিউবারকাল
ইম্পর্টেন্ট প্যাথোলজিক ফাইন্ডিং, এবং প্যাথোলজিতে আমরা এটা পড়ছি, প্যাথোলজিক ফাইন্ডিং যদি আমরা চাই তাহলে টিউবারকুলাস লিশনটা এরকম হয়, গ্র্যানুলোমাটাস লিশনটাই টিউবারকুলাস লিশন হয়। আরেকটা কথা হচ্ছে টিউবারকল। হোয়াট ইজ টিউবারকল? টিউবারকলটা কিন্তু প্রাইমারিতে পাওয়া যাবে না, টিউবারকলটা পাওয়া যাবে সেকেন্ডারিতে। সেকেন্ডারিতে টিউবারকল মানে কি? গ্র্যানিউলোমা সারাউন্ডেড বাই ফাইব্রাস টিস্যু। এই যে আমরা গ্র্যানিউলোমা দেখলাম যে ম্যাক্রোফাজের বড় ভাই, এদেরকে সারাউন্ডেড করে থাকবে হচ্ছে ফাইব্রাস টিস্যু। এই ফাইব্রাস টিস্যুগুলো আসবে কোত্থেকে? ফাইব্রাস টিস্যুগুলো আসবে হচ্ছে গিয়ে যে ক্যাজিয়েশন নেক্রোসিস থেকে। নেক্রোসিস হয়ে যখন একটা টিস্যু মানে ক্যাজিয়েশন হয়ে যখন একটা টিস্যু নেক্রোসিস হয়ে যাবে, ওটা হিল হবে ফাইব্রোসিস দিয়ে। সো এরা সারাউন্ডেড থাকবে হচ্ছে ফাইব্রোসিস টিস্যু দিয়ে। সো এটা মোটামুটি প্যাথোলজিও কাইন্ড অফ হয়ে গেল, আর এটা গ্র্যানুলোমাটাস লিশনের একেবারে ইনডেপথ রিভিউ। তারপরে হচ্ছে দ্য প্রাইমারি লিশন অফ টিউবারকুলোসিস ইউজুয়ালি অকার্স ইন দ্য লাংস। ঠিক আছে, প্রাইমারিটা কী করবে? লাংসে অকার করবে। এবং ঘন কমপ্লেক্স একটা আছে, টার্ম আছে, এটার মানে হচ্ছে যে এই যে লাংসে যে প্রাইমারি লিশনটা হলো, এক্সুডেটিভ লিশন, অ্যাকিউট লিশন, এটা যখন লিম্ফ নোডে যাবে, হ্যাঁ, এই জিনিসটা যখন লিম্ফ নোডে যাবে তখন লিম্ফেডেনাইটিস হবে, লিম্ফের ইনফ্লামেশন হবে। এই দুইটাকে আমরা একসাথে বলতেছি ঘন কমপ্লেক্স। আচ্ছা, এখন চলে আসে যে প্রাইমারি লিশনটা ইউজুয়ালি অকার ইন দ্য লোয়ার লোবস। অলরেডি বলে ফেলছি যে মাইকোব্যাকটেরিয়াম অনেক হাম্বল, সো এটা নিচ থেকে উপরে যায়। ওয়ারাস রিঅ্যাক্টিভেশন লিশনস ইউজুয়ালি অকার ইন দ্য এপিসিস, মানে বেজ কী বলে, অ্যাপেক্স অফ দ্য লাঙে হয়। রিঅ্যাক্টিভেশন লিশনস অলসো অকার ইন আদার ওয়েল অক্সিজেনেটেড সাইটস সাচ অ্যাজ কিডনিজ, ব্রেইন অ্যান্ড বোন। রিঅ্যাক্টিভেশন ইজ সিন প্রাইমারলি ইন ইমিউনোকম্প্রোমাইজড অ্যান্ড ডেবিলিটেড পারসন। তাহলে এখানে আমরা রিঅ্যাক্টিভেশন নিয়ে কয়েকটা হলো গিয়ে পয়েন্ট পাইতেছি ইম্পর্টেন্ট। এক নাম্বার পয়েন্ট হচ্ছে যে এটা কোথায় কোথায় অকার করে। এটা হচ্ছে শুধু অ্যাপেক্সে অকার করবে, এটা ছাড়া ওয়েল অক্সিজেনেটেড সাইটসে অকার করবে, এবং কাদের অকার করবে? অনলি ইমিউনোকম্প্রোমাইজড এবং ডেবিলিটেড পারসন। যেমন ডেবিলিটেড পেশেন্ট মানে উইক পেশেন্ট, এটা ওল্ড হতে পারে বা কোনো ধরনের ইমিউনোসাপ্রেসড পেশেন্ট হতে পারে। আচ্ছা, এখন চলে আসি যে এই যে প্যাথোজেনেসিস মানে তো টোটাল হোল বিভিন্ন যে ডিজিজ করবে সেটারই আর কি মেকানিজম। তো আমরা জানি অর্গানিজমটা স্প্রেড করে পুরো বডিতে, এটা দুইটা মেকানিজম দিয়ে স্প্রেড করে। একটা হচ্ছে যে ব্রঙ্কাস থেকে যদি টিউবারকল ক্যান এরোড ইনটু ব্রঙ্কাস, ব্রঙ্কাসে হচ্ছে গিয়ে টিউবারকলটা কী হয়ে যাচ্ছে, ধরলাম যে ওয়াল অফ করে ফেলতেছে, এরোড অথবা এরোশন হচ্ছে, মানে বোঝা যাচ্ছে তো না, মানে এই যে ম্যাক্রোফাজগুলো এটাকে ঘিরে রাখছিল, এই জিনিসটা আর ঘিরে রাখতেছে না, এটা এরোডেড হয়ে যাচ্ছে, এটা ভেঙে যাচ্ছে। এবং ভেঙে যাওয়ার কারণে এই যে ক্যাজিয়াস কন্টেন্টগুলা এটা হলো গিয়ে কি হচ্ছে, বের হয়ে যাচ্ছে ওখান থেকে, এবং এখান থেকে অর্গানিজমগুলো স্প্রেড করতেছে লাংসেও স্প্রেড করতে পারে, জিআইটিতেও স্প্রেড করতে পারে, এবং জিআইটিতে স্প্রেড করবে যদি এটা সোয়ালো করা হয়, আর লাংসে স্প্রেড করবে নর্মালি, তো লাংসে স্প্রেড হচ্ছে। আর লাংস থেকে তখন আবার যদি এক্সপেক্টোরেটেড হয়, অর্থাৎ কাফের মাধ্যমে, এটা হলো গিয়ে বাইরে ওপেন কেস তৈরি করতেছে, মানে আদার হেলদি পিপলকে, কী রে ভাই ভাষা ভুলে যাই, হেলদি মানুষকে হলো গিয়ে অ্যাফেক্ট করতেছে। ইট ক্যান ডিসেমিনেট ইনটু ব্লাড স্ট্রিমের মধ্যে যদি যায় তাহলে বিভিন্ন ধরনের ইন্টারনাল অর্গানকে ড্যামেজ করবে, এবং ডিসেমিনেশন ক্যান অকার অ্যাট অ্যান আর্লি স্টেজ। ডিসেমিনেশনটা তো আমরা দেখতেছি যে কত কিছুর পরে হইতেছে, তাই না? আমরা দেখছি যে ওই ছবিটাতে যে ডিসেমিনেশন অকার করবে কখন, যখন খালি এটা লিম্ফ্যাটিক দিয়ে যখন যাচ্ছে তখন। কিন্তু এটা হলো গিয়ে আর্লি স্টেজে অকার করতে পারে যদি সেল মিডিয়েটেড ইমিউনিটি তার কম থাকে, সিএমআই যদি কম থাকে, যেমন ইন কেস অফ এইডস পেশেন্ট, ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্ট। তাহলে এটা মোটামুটি প্যাথোজেনেসিস হইলো। এখানে আমরা পড়ছি যে প্রাইমারি ইয়াটা কি, প্রাইমারি টিউবারকুলোসিস কী, এবং প্রাইমারি টিউবারকুলোসিসের ফেট কী হয়, ল্যাটেন্ট ইনফেকশন তাদের ফেট কী হচ্ছে। তারপরে এখানে আমরা পড়লাম যে সেকেন্ডারি টিউবারকুলোসিস কোথায় হচ্ছে এবং সেকেন্ডারি টিউবারকুলোসিসের ফেট কী। এরপর আমরা পড়ছি যে প্যাথোজেনেসিস যে হচ্ছে এটার পিছনের কারণ, মানে ভিরুলেন্স ফ্যাক্টরগুলো কি, দুইটা প্রোটিন, যেমন নেক্রোটাইজিং টিউবারকুলোসিস নেক্রোটাইজিং টক্সিন টিএনটি, হ্যাঁ, আর একটা হলো গিয়ে আর্লি সিক্রিটেড অ্যান্টিজেন 6।
টিএনটি হচ্ছে গিয়ে ম্যাক্রোফাজকে মেরে ফেলে, আর আরেকজন হচ্ছে ম্যাক্রোফাজকে অ্যাক্টিভিটি হইতে দেয় না। এরপরে হলো গিয়ে বিভিন্ন ধরনের লিশন, যেগুলো ইন্ট্রাসেলুলার হিসেবে এরা কীভাবে সারভাইভ করতেছে, তারপরে বিভিন্ন ধরনের কী কী লিশন এরা তৈরি করতেছে, হ্যাঁ, তারপরে ঘন কমপ্লেক্স নিয়ে আমরা জানছি, তারপরে বডির অন্যান্য জায়গায় কীভাবে স্প্রেড করতেছে। তো এগুলো হোল মানে 5-6টা আর কি পয়েন্ট হবে প্যাথোজেনেসিসের ভিতরে। এখন আমরা চলে আসি ইমিউনিটিতে বুঝতেই পারতেছি যে সেলুলার ইমিউনিটি এখানে দেয়, এখানে হেল্পার টি সেল কাজ করে, ম্যাক্রোফাজ কাজ করে, হ্যাঁ। এরপরে হলো গিয়ে হেল্পার টি সেল 1, সার্কুলেটিং অ্যান্টিবডিজ অলসো ফর্ম, অ্যান্টিবডি ফর্ম করলেও এটা হচ্ছে কি কোনো রোল নেই, কারণ এটা তো ইন্ট্রাসেলুলারলি সার্ভাইভ করতেছে। এখন তো কোনো অ্যান্টিবডি ম্যাক্রোফেজের ভিতরে যে তো কাজ করতে পারবে না, সো এটা ইউজলেস। এরপর হলো গিয়ে এইডসের পেশেন্টদেরকে এটা বেশি এফেক্ট করে আর কি। মিউটেশন, আগে বলা হয়েছে যে মিউটেশন যদি হয় ইন দ্য ইন্টারফেরন গামা রিসেপ্টর জিন আর অ্যানাদার কজ অফ ডিফেক্টিভ সেলুলার ইমিউনিটি দ্যাট প্রিডিসপোজ টু সিভিয়ার টিউবারকুলোসিস। আচ্ছা, এখানে বলছে যে আর কি সেলুলার ইমিউনিটি সিএমআই কী ক্ষেত্রে ডিফেক্টিভ হতে পারে। একটা হচ্ছে যে যাদের এই ইমিউনো কম্প্রোমাইজড আগে থেকেই, তাদের তো সাপ্রেস থাকে অলরেডি সিএমআইটা, অথবা যাদের মিউটেশন হয়েছে ইন্টারফেরন গামা রিসেপ্টরে, তাদের ক্ষেত্রে এটা সাপ্রেস থাকে সেল মেডিয়েটেড ইমিউনিটিটা। তো এই জন্য বলতেছে যে দেখো যে এটাই ইম্পর্টেন্ট আমাদের এই ম্যাক্রোফাজ অ্যাক্টিভেশনের, টিউবারকুলোসিস হলে ম্যাক্রোফাজ অ্যাক্টিভেশনের কতটা গুরুত্ব, যে ম্যাক্রোফাজ অ্যাক্টিভেশন না হলে কত কিছু হয়ে যাইতেছে। পজিটিভ টিউবারকুলিন টেস্ট স্কিন টেস্ট রেজাল্ট হুইচ ইজ ডিউ টু ডিলেড হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। এটা কেন বলছে এখানে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, হাইপার সেন্সিটিভিটি থেকে বলছে আর কি। আচ্ছা, PPD is used as antigen in the tuberculin skin test. Our intermediate strength preparation of PPD contains 5 tuberculin in units. 5টা tuberculin units is usually used. 5টা tuberculin unit ইউজ করা হয় আর কি। এটা আমি জানি না কতটা ইম্পর্টেন্ট, বাট যাই হোক। তো আমরা হলো গিয়ে টেস্টটা পজিটিভ নাকি নেগেটিভ এটা কীভাবে বুঝবো? 2টা চেঞ্জ হবে টেস্টের ভিতরে, টেস্টটা করলে। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে এটা ইনডিউরেশন, অর্থাৎ থিকেনিংটা চেঞ্জ হবে, মানে বলা যায় যে কাইন্ড অফ এটাকে কী বলে, ফুলে যাবে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে অ্যারাইদেমা ডেভেলপ করবে, বাট 2 নম্বর অ্যারাইদেমা ডেভেলপ করবে। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে যে ইনডিউরেশনটা দেখেই আমরা যে এই টিউবারকুলিন টেস্টটা পজিটিভ নাকি নেগেটিভ এটা ডিটারমাইন করব। কিন্তু এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। একটা একেবারে হেলদি ইন্ডিভিজুয়াল যদি হয়, তার ক্ষেত্রে আমরা এটা কনসিডার করবো যে 15 মিলিমিটার যদি কারো ইনডিউরেশন দেখা যায়, তাহলে সে হচ্ছে পজিটিভ, অর্থাৎ তার টিউবারকুলোসিস আছে। আবার দেখা যাচ্ছে যে হাই রিস্ক ফ্যাক্টর পেশেন্ট যারা হলো গিয়ে ড্রাগ ইউজার, নার্সিং হোম রেজিডেন্ট, হ্যাঁ, ইন্ট্রাভেনাস ড্রাগ ইউজার, হোমলেস পার্সন, এদের ক্ষেত্রে 10 মিলিমিটারে আমরা সাসপেক্ট করবো যে এই পেশেন্টটা হলো গিয়ে টিউবারকুলোসিস আছে এই পেশেন্টের। আবার ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট যদি হয় এইডস, তাদের ক্ষেত্রে 5 মিলিমিটারই ইজ আ পজিটিভ টেস্ট। এখন পজিটিভ টেস্ট কি ইন্ডিকেট করে? রেজাল্টস ইন্ডিকেটস প্রিভিয়াস ইনফেকশন বাই অর্গানিজম বাট নট নেসেসারিলি অ্যাক্টিভ ডিজিজ। এটার মানে যে অ্যাক্টিভ ডিজিজই আছে এরকম না, বাট সে ইনফেক্টেড হয়েছিল আগে একবার। আর টিউবারকুলিন টেস্টটা পজিটিভ হবে 4 থেকে 6 সপ্তাহ পরে, কারণ হলো গিয়ে এটা একটা ডিলেড হাইপার সেন্সিটিভিটি টেস্ট। ইমিউনাইজেশন উইথ দ্য ব্যাসিলাস, আরেকটা জিনিস আমরা এটা দিয়ে করতে পারবো, ডিটারমাইন করতে পারবো যে পার্সন যেটা আছে সে হচ্ছে গিয়ে ভ্যাকসিনেটেড কিনা। আর ভ্যাকসিনেটেড যদি হয় সেটার ক্ষেত্রে এবং তার যদি ডিজিজ থাকে, ইনডিউরেশনের মধ্যে পার্থক্য হচ্ছে ভ্যাকসিনেটেড হলে এটা 5 থেকে 10 মিলিমিটার হবে, এর বেশি হবে না। 5 থেকে 10 মিলিমিটার হবে এবং এটা হচ্ছে টাইমের সাথে সাথে এটা ডিক্রিজ করতে থাকবে ইনডিউরেশনটা, ঠিক আছে? তো এটা গেল মোটামুটি। আরেকটা জিনিস এখান থেকে আমরা জানতে পারি, সেটা হলো গিয়ে এটা এখানে নাই, এই যে জানতে পারি না, এটা একটা ইউজ আছে, সেটা হচ্ছে যে একটা উইক অথবা নেগেটিভ রেসপন্সকে এটা বুস্ট করতে হেল্প করে টিউবারকুলিন টেস্টটা, কারণ এটা হলো গিয়ে করতেছে কাইন্ড অফ আমাদের ইমিউন রেসপন্সকে আবার ট্রিগার করতেছে যে ঢুকছি আমি, আমার বিরুদ্ধে তোমরা সোচ্চার হও। সো এই 4টা হচ্ছে ব্যাপার। একটা হলো গিয়ে যে প্রিভিয়াস ইনফেকশনস আছে নাকি, অ্যাক্টিভ ডিজিজ প্লাস মাইনাস, মানে অ্যাক্টিভ ডিজিজই যে মানে পজিটিভ হলেই যে অ্যাক্টিভ ডিজিজ আছে তা না, কিন্তু প্রিভিয়াস ইনফেকশন এটা একেবারে মাস্ট, এটা শো করবে। এরপরে হলো গিয়ে
BCG ভ্যাকসিনেটেড কিনা এটা শো করবে, আর একটা হলো যে বুস্ট করবে, একজনের ইমিউন সিস্টেমকে বুস্ট করবে। আচ্ছা, এবার আমরা চলে আসি যে টিউবারকুলিন রিঅ্যাক্টিভিটিস মেডিয়েটেড বাই, এটা তো আমরা বুঝতেই পারতেছি সেল মেডিয়েটেড ইমিউনিটি, তাই না? CD4 পজিটিভ হেল্পার টি সেল দিয়ে মেডিয়েটেড হয়। এবং এখানে একটা ব্যাপার আছে যে মিজলস ভাইরাসের একটা হলো গিয়ে সিগনিফিকেন্স হলো যে এরা সেল মেডিয়েটেড ইমিউনিটিকে না সাপ্রেস করে রাখে। আমরা একটু আগে পড়ছি যে বিভিন্ন ধরনের ড্রাগস, এইডস পেশেন্ট, এরা কিন্তু সেল মেডিয়েটেড ইমিউনিটি সাপ্রেস করে রাখে। ওইখানে আমরা আরেকটা পয়েন্ট মনে রাখতে পারি যে মিজলস ভাইরাস, কেউ যদি মিজলস ভাইরাস দিয়ে ইনফেক্টেড থাকে, এই যে একটা হচ্ছে এইডস পেশেন্ট মিউটেশন, আরেকটা হচ্ছে মিজলস ভাইরাস, ওকে, এই তিনটা এফেক্টে যদি থাকে সে হচ্ছে সেলফ মেডিয়েটেড ইমিউনিটিকে সাপ্রেস করে রাখে। সেলফ মেডিয়েটেড ইমিউনিটিকে সাপ্রেস করে রাখার কারণে টিউবারকুলিন রেজাল্টিং ইন দ্য লস অফ টিউবারকুলিন স্কিন টেস্ট রিঅ্যাক্টিভিটি, এবং সেটার ক্ষেত্রে রিঅ্যাক্টিভেশনও হয় টিউবারকুলোসিসটা। আচ্ছা, এরপর আরেকটা জিনের কথা বলা হয়েছে NRAMP জিন। এই NRAMP জিন কি করে? ডিটারমাইন্স দ্য ন্যাচারাল রেজিস্ট্যান্স টু টিউবারকুলোসিস, এবং এটা আমাদের বডিতে থাকে একটা জিন। এরা নর্মালি একেবারে ন্যাচারালি আমাদেরকে টিউবারকুলোসিসের প্রতি রেজিস্ট্যান্ট করে রাখে, কিন্তু এই মিউটেশন যদি হয় NRAMP জিনের, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? হবে, ওদের ক্ষেত্রে হলো গিয়ে টিউবারকুলোসিসটা সার্ভাইভ করতে পারবে। কারণ কি NRAMP র্যাম্প যে প্রোটিনটা আছে ইজ লোকেটেড ইন দ্য মেমব্রেন অফ ফ্যাগোজোম ইন দ্য ম্যাক্রোফাজ অ্যান্ড প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন কিলিং অর্গানিজম উইদিন দ্য ফ্যাগোজোম। সব মাইক্রোব্যাকটেরিয়াম যে ইন্ট্রাসেলুলারলি সার্ভাইভ করে তা তো না, এখানে তো ম্যাক্রোফাজ তো অনেক ব্যাসিলাইকে মেরে ফেলে, কিন্তু NRAMP যে প্রোটিনটা, এটা যদি মিউটেশন হয় সেক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্রোফাজ তার কাজ ঠিক মতো করতে পারতেছে না। আচ্ছা, তো এখানে আমরা মোটামুটি BCG ভ্যাকসিন নিয়ে জানছি, তারপরে PPD টেস্ট নিয়ে জানছি, এটার পজিটিভ নেগেটিভ রেজাল্ট নিয়ে জানছি, তারপরে কাদের সেল মেডিয়েটেড ইমিউনিটিটা ডিপ্রেস থাকে সেটা জানছি, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা জানছি NRAMP সম্পর্কে। এবার আমরা চলে আসি ক্লিনিক্যাল ফাইন্ডিং। যদি পালমোনারি টিউবারকুলোসিস হয় কারো, তাহলে কী হবে? কাফ থাকবে, হিমোপটাইসিস থাকবে, চেস্ট এক্সরে ফাইন্ডিংয়ে রিঅ্যাক্টিভেশন যদি হয় তাহলে আমরা বিভিন্ন ধরনের ইনফিলট্রেশন পাবো আপার লোবে, এবং ক্যাভিটি থাকতেও পারে, ক্যাভিটি নাও থাকতে পারে, ক্যাভিটেশন হতেও পারে, নাও হতে পারে। ওকে, এরপরে স্ক্রোফুলা, এখান থেকে আমি পড়ি নাই, আর স্যার আমাকে এখান থেকে কোশ্চেন করে পেন্ডিং দিচ্ছে, মানে সাপ্লি দিচ্ছে আর কি। জিজ্ঞেস করছে হোয়াট ইজ স্ক্রোফুলা, আইটেমের সময় কেন যে পড়ি নাই যাই না। আচ্ছা, তো স্ক্রোফুলা একটি ইম্পর্টেন্ট জিনিস। হোয়াট ইজ স্ক্রোফুলা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়া, এটা সার্ভাইকাল লিমফ্যাডেনাইটিস। কীরকম লিমফ্যাডেনাইটিস? এটা সোলেন হবে বাট নন টেন্ডার, কোনো ধরনের ব্যথা হবে না, ইউজুয়ালি ইউনিল্যাটারালি একদিকে হবে। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস মোস্ট কেসেস অফ স্ক্রোফুলা, ঠিক আছে? তাহলে এটা বোঝা গেল যে স্ক্রোফুলা এটা প্রেজেন্ট থাকবে। এটা কী জিনিস? এটা হলো গিয়ে সার্ভাইকাল যে লিম্ফ নোড আছে, এটা সোলেন হবে, নন টেন্ডার হবে, বাট ইনফ্লামেশন হচ্ছে, এই জন্য অ্যাডেনাইটিস আর কি, ইউনিল্যাটারালি থাকবে। এটাই হচ্ছে স্ক্রোফুলা। নন টিউবারকুলাস একটা মাইক্রোব্যাকটেরিয়া আছে, সেটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম স্ক্রোফুলাসিয়াম, সে আবার স্ক্রোফুলা তৈরি করতে পারেনি। লিমফ্যাডেনাইটিস ইজ দ্য মোস্ট কমন এক্সট্রাপালমোনারি ম্যানিফেস্টেশন অফ দ্য টিউবারকুলোসিস, ঠিক আছে? Extrapulmonary manifestation. Patients infected with human immunodeficiency virus (HIV) are more likely to have multifocal lymphadenitis than those who are not. তো এটা তো আমরা জানি, HIV এত ইম্পর্টেন্ট না। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট, এটা আমাকে আইটেমে ধরছিল, আমাদেরকে আইটেমে ধরছিল, সবাইকে যে পারো বলো। এরা যেমন নোডোসাম, ক্যারেক্টারাইজ বাই টেন্ডার নোডিউলস, এটা আবার টেন্ডার হবে, আগেটা কিন্তু টেন্ডার ছিল না, টেন্ডার নোডিউলস অ্যালং দ্য এক্সটেন্সর সার্ফেস অফ টিবিয়া অ্যান্ড আলনা, পায়ে থাকবে এক্সটেন্সর সার্ফেস থাকবে, এখানে কিছু আছে, এই যে এক্সটেন্সর সার্ফেসে থাকবে as a manifestation of primary infection seen in patients who are controlling the infection with a potent cell mediated response. আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা আছে মিলিয়ারি টিউবারকুলোসিস, যাদের হলো গিয়ে
ব্যাকটেরিমিয়া হবে তাদের মিলিয়ারি টিউবারকুলোসিস হবে। মিলিয়ারি বলা হচ্ছে কারণ দে রিজেম্বল মিলেট সিডস। মিলেট সিডসকে আমরা একটু দেখি তো, মিলেট সিডসটা কীরকম দেখতে। মিলেট সিডস, এই যে এরকম মিলেট সিডস, মিলিয়ারি টিউবারকুলোসিস, মিলিয়ারি টিউবারকুলোসিস। কি সুন্দর, এই এটা স্প্লিন, এটা অ্যাকচুয়ালি এক্সট্রাতে মনে হয় এটা মিলেট সিডস কেন বলে, এটা বলবে যে পোলকা ডট, ওটাই নাম দিছে একটা। এটাকে মিলেট সিডস মনে হয় আমার, এটাকে তো আমার কাছে মনে হচ্ছে ইয়ার মতো, ওই যে কী যেন বেল, বেল হচ্ছে বেলের ভিতরে যেরকম হলো গিয়ে ইয়া থাকে সেরকম। এরপর থেকে আর কেউ বেল খাইতে পারবে না। তো এটা গেল ভিডিওটি ক্যারেক্টারাইজ বাই মাল্টিপল ডিসামিনেটেড লিশন, ডিসামিনেটেড লিশন, মাল্টিপল ডিসামিনেটেড লিশন মানে কি আসলে জানি না। আচ্ছা আরেকটা জিনিস, ও আচ্ছা আমি হলো কর্ড ফ্যাক্টরটা একটু দেখাইতে চাই সবাইকে। কর্ড ফ্যাক্টরটা অনেক মজার জিনিস, এই যে কি সুন্দর হাম্বল জিনিস, কিন্তু সে দেখো যে কত কাহিনী আছে ওর মধ্যে। সাইটোপ্লাজমিক মেমব্রেন আছে, এই জন্যই তো আল্লাহ তাআলা ন্যাচারালি আমাদেরকে এন র্যাম্প যে জিনটা ওটা দিয়ে দিছে যাতে আমরা ন্যাচারালি রেজিস্ট্যান্ট হই, কিন্তু তারপরেও মাঝে মধ্যে একটা কাজ করে না। তো এই হচ্ছে কাহিনী। ঠিক আছে ওই আচ্ছা, এরপরে হচ্ছে মিলিয়ারি টিউবারকুলোসিস হইল, আরেকটা হলো গিয়ে টিউবারকুলাস মেনিনজাইটিস, টিউবারকুলাস অস্টিওমাইলাইটিস, এগুলো থাকবে, এগুলো আর কি ক্লিনিক্যাল ফিচার। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল টিউবারকুলোসিস, অরোফ্যারিঞ্জিয়াল টিউবারকুলোসিস, রেনাল টিউবারকুলোসিস। কোথায় কী হবে আমরা জাস্ট একবার রিডিং দিয়ে যাই, নট সো ইম্পর্টেন্ট, কেউ ধরবে না, এটা একটু মেডিসিন না। আচ্ছা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ক্যারেক্টারাইজ বাই অ্যাবডোমিনাল পেইন হবে, ডায়রিয়া অ্যাকম্পানিড বাই জেনারেলাইজ সিমটম অফ ফিভার, ওয়েট লস, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন আর হেমারেজ মে অকার ইডিওসিক্যাল রিজিয়ন। হ্যাঁ, তারপরে হলো গিয়ে টিউবারকুলোসিস যদি সোয়ালো করা হয়, তারপর কাফ আপ করা হয়, তখন কী হবে, লাং লিশন অর বাই এমবোভিস কিজেনিক্সে অরোফ্যারিঞ্জিয়াল টিপিক্যালি প্রেজেন্ট পেইনলেস আলসার অ্যাকম্পানিড বাই লোকাল অ্যাডেনোপ্যাথি। রেনাল টিউবারকুলোসিসে কী হবে, ডিজিউরিয়া, হেমাচুরিয়া, ফ্ল্যাঙ্ক পেইন, স্টেরাইল পাইউরিয়া। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। হোয়াট ইজ স্টেরাইল পাইউরিয়া? স্টেরাইল পাইউরিয়া হচ্ছে স্টেরাইল, বাট এখানে স্টেরাইল ইউরিন, অর্থাৎ কোনো ধরনের ব্যাকটেরিয়া নাই, ব্যাকটেরিয়াল গ্রোথ নাই, কিন্তু আমরা এখানে নিউট্রোফিল পাবো, এটা হচ্ছে স্টেরাইল পাইউরিয়া। ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিং, রেনাল টিউবারকুলোসিসের ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিং কি? স্টেরাইল পাইউরিয়া। রেনাল টিউবারকুলোসিসের ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিং কি? স্টেরাইল পাইউরিয়া। এখানে হবে কি, একটা ইউরিন, যেটা contains white blood cells but cultures are negative, shows no growth। আচ্ছা এটা কতবার যে বলবে যে 90% হচ্ছে অ্যাসিমটোমেটিক, এদেরকে আমরা ল্যাটিন ইনফেকশন বলবো, এতবার বলবে কিন্তু তারপর আমাদের মনে থাকবে না, এটা হচ্ছে কাহিনী। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিটারমিনেন্ট অফ ওয়েদার ওভার ডিজিজ অকার আছে। এখানে বলছে যে একটা ডিজিজ সেটা ওভার্ট হবে কিনা, অর্থাৎ সেটা ছড়াবে কিনা, হ্যাঁ এটা ডিপেন্ড করবে, অর্থাৎ ল্যাটেন্ট থাকবে নাকি এটা প্রকাশ পাবে, এটা ডিপেন্ড করবে যে সিএমআই রেসপন্সের উপরে। ফর এক্সাম্পল আবার এইডসের কথা বলছে, আরেকটা বলছে, 1 নাম্বার হলো গিয়ে এইডস, নাম্বার 2 হচ্ছে গিয়ে যারা এই যে ইনফ্লিক্সিম্যাব এই ড্রাগটা নেয়, হ্যাঁ এটা একটা মনোক্লোনাল অ্যান্টিবডি দ্যাট নিউট্রালাইজেস টিউমার নেক্রোসিস ফ্যাক্টর। একটা আমরা দেখলাম যে একটা হলো গিয়ে মিউটেশন ঘটে ইন্টারফেরন গামার ক্ষেত্রে। টিএনএফ যদি মিউটেশন ঘটে তাহলে কী করে, কী হয়? টিএনএফের কাজ কি? টিউমার নেক্রোসিস ফ্যাক্টরের কাজ কি? ভুলে গেছি রে, টিএনএফের কাজ ভুলে গেছি।
TNF এর জন্য কী কাজ? ও হ্যাঁ, এটাকে হচ্ছে ক্যাকিক্সিক বলা হয়, পাইরোজেন। ধুর, ওইটা নাই। মাইক্রোফাজের জন্য কি একটা কাজ আছে মনে হয়, আইদার এটা হলো গিয়ে টি সেলের প্রলিফারেশন করবে, না হলে টি সেলের প্রলিফারেশন অথবা হলো গিয়ে ইয়া করে মাইক্রোফাজ অ্যাক্টিভেশন, দুটোর একটা করে প্লিজ। আচ্ছা যাই হোক, তো এই মনোক্লোনাল অ্যান্টিবডিটা কি করতেছে, টিএনএফকে নিউট্রালাইজ করে দিচ্ছে। হ্যাজ অ্যাক্টিভেটেড ল্যাটেন্ট টিউবারকুলোসিস ইন সাম পেশেন্টস। রেমিকেট বা রেমিসেড যাই হোক, এটা আরেকটা ড্রাগ যেটা হলো আমরা রিউমেটয়েড আর্থ্রাইটিস ইউজ করি। সো এই ড্রাগটাও খারাপ, এবং ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তারা তো প্রিডিসপোজড টু রিঅ্যাক্টিভেশন। আচ্ছা, এরপর আছে হাইলি অ্যাক্টিভ অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, HAART কজেস এক্সাজারবেশন অফ দ্য সিমটম। কেন? কারণ এই যে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, এটা আমরা কাদেরকে দিব? রেট্রোভাইরাস যারা HIV পেশেন্ট তাদেরকে এই HAART এই থেরাপিটা দিব, তাই না? তো এখন এই থেরাপিটা যদি তাদেরকে দিই, তাহলে আমাদের মেইন পারপাস কি তাদেরকে দেওয়ার, যে তাদের CMIটা অনেক কম পটেন্ট, তাদের CMI পটেন্সি যাতে আমরা বাড়াই। তো CMI পটেন্সি আলটিমেটলি বাড়াইলে কী হবে, সেল মিডিয়েটেড ইমিউনিটিটা বাড়বে। ইমিউনিটিটা বাড়লে টি সেল বেশি বেশি অ্যাক্টিভেটেড হবে এবং এরা করবে বেশি, নাম্বার অফ টি সেল অ্যাক্টিভেটেড বেশি হবে, ইনফ্লামেটরি রেসপন্স বেশি করবে, যার কারণে টিউবারকুলোসিসের যে সিমটমগুলো এগুলো এক্সাজারবেট করবে। আর এখানে বলতেছে যে এই ফেনোমেননটাকে বলা হয় আইরিস, ইমিউন রিকনস্টিটিউশন ইনফ্লামেটরি সিনড্রোম। মজার না ব্যাপারটা? আমার কাছে এটা খুব মজা লাগছে। আচ্ছা, এরপর হলো কি অ্যাসিমটোমেটিক অ্যাডাল্টস হু আর হাই রিস্ক অফ হ্যাভিং আ লেটেন্ট ইনফেকশন শুড বি স্ক্রিনড ইউজিং PPT স্ক্রিন টেস্ট। আচ্ছা, এখানে দুইটা টেস্টের কথা বলছে, যে ল্যাটেন্ট ইনফেকশন আছে নাকি, PPT স্ক্রিন টেস্ট, আর একটা হচ্ছে ইন্টারফেরন গ্যামা রিলিজ SAIGARA। এক্সাম্পলস অফ অ্যাডাল্টস অ্যাট হাই রিস্ক আর দোজ হু হ্যাভ লিভড ইন কান্ট্রিজ। আচ্ছা, কাদেরকে করবে এটা বলছে। এবার আমরা চলে আসি ল্যাবরেটরি ডায়াগনোসিসের এখানে দুইটা ভার্সন বলছে, একটা হচ্ছে কিনিয়ন ভার্সন আর একটা জিল নিলসন ভার্সন। যদিও জিল নিলসন ভার্সনটাকে বলা হয় লো সেন্সিটিভিটি কম, ঠিক আছে। এদের দেখা যায় যে 50% স্মিয়ার নেগেটিভ স্যাম্পল থেকে মানে টোটাল স্মিয়ার নেগেটিভ স্যাম্পল দিছে, ধরো যে 100টার মধ্যে এরা পজিটিভ স্যাম্পল দিছে 50টা, নেগেটিভ স্যাম্পল দিছে 50টা। এই 50টার মধ্যে আবার 50%-এরই দেখা যায় আসলে পজিটিভ আছে, মানে 25টা কেসে দেখা যায় যে পজিটিভ আছে। তাহলে এটা কিছু হইল, ফালতু একটা জিনিস না। স্যাম্পলস আর কালচার পজিটিভ ফর র্যাপিড স্ক্রিনিং পারপাসেস। অরামিন স্টেইন আরেক ধরনের স্টেইন, এটা হচ্ছে অরামিন স্টেইন। এটা ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা ভিজুয়াল করতে পারি। তাহলে টোটাল 3টা জিনিস আমরা করলাম। অ্যাসিড বা স্টেইন, এটার সাথে সাথে আমরা কি করব, আমরা হলো গিয়ে আফটার ডাইজেশন অফ স্পেসিমেন বাই ট্রিটমেন্ট উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড, দ্য কনসেন্ট্রেশন অফ সেন্ট্রিফিউজেশন, দ্য ম্যাটেরিয়াল ইজ কালচার্ড অন স্পেসিফিক মিডিয়াতে তো কালচার করবো। মিডিয়া নিয়ে আমরা একটু আগে পড়ছি যে ইনরিচ মিডিয়া, লুয়েনস্টাইন জেনসন অ্যাগার মিডিয়া অথবা মিডল গ্রুপ অ্যাগার মিডিয়াতে এখানে রাখা হয়, 8 উইক্সের মতো রাখা হয়। এবং এখানে আরেকটা কথা আছে যে ব্লাড অ্যাগার মিডিয়াতে এরা গ্রো করে না। লিকুইড যে মিডিয়াগুলোতে এরা হচ্ছে গিয়ে ভালো গ্রো করতে পারে। এবং এই ব্যাকটেরিক মিডিয়ামটা এটার ভিতরে রেডিও অ্যাক্টিভ মেটাবোলাইটস প্রেজেন্ট থাকে, এবং এই জিনিসটা দিয়ে আমরা হলো গিয়ে এটার গ্রোথটা ডিটেক্ট করতে পারি, ঠিক আছে। এবং আমরা যদি কালচার করে মাইক্রোব্যাকটেরিয়াম পেশেন্টদেরকে ডিটেক্ট করতে চাই, তাহলে কিন্তু আমরা এইটা ইউজ করি। এটা ম্যাডাম আমাকে জিজ্ঞেস করছিল আইটেমের সময়, তো আমি মিডল গ্রুপ হাবি এগুলো বলতেছিলাম, তখন বলছে যে ব্যাকটেরিক মিডিয়াটা আগে বলবা। আচ্ছা, এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে টিউবারকুলোসিসের কিছু একেবারে স্পেসিফিক ব্যাপার আছে, খুব ইউনিক ব্যাপার আছে। এরা হচ্ছে নিয়াসিন প্রডিউস করে, ঠিক আছে, এবং ক্যাটালিস প্রডিউস করে। সো অন্যান্য অনেক কম ব্যাকটেরিয়া এটা করে। এখান থেকে আমরা এদেরকে আইডেন্টিফাই করতে পারবো। ID test, nucleic acid amplification test, NAATS, NATs can be used to detect the presence of M. tuberculosis directly in clinical specimens such as sputum. কিসের মাধ্যমে করবে?
ওই যে ডিএনএ ডিটেকশন অথবা আরএনএ, রাইবোজোমাল আরএনএ ও ডিএনএ অফ দ্য অর্গানিজমের মাধ্যমে এই নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্টটা আমরা করে থাকি, র্যাপিড টেস্ট এটা। হাইলি স্পেসিফিক বাট দেয়ার সেন্সিটিভিটি ভ্যারিজ, সেন্সিটিভিটিটা ভ্যারি করবে। ইন স্পুটাম স্পেসিমেন্টস দ্যাট আর অ্যাসিড ফাস্ট স্টেন পজিটিভ, দ্য সেন্সিটিভিটি ইজ হাই। যদি স্পেসিমেন আমরা স্পুটাম থেকে নেই, ঠিক আছে, স্পুটাম থেকে যদি নেই এবং স্পুটামটা যদি অ্যাসিড ফাস্ট স্টেইন পজিটিভ হয় তাহলে সেন্সিটিভিটিটা হাই। আবার যদি স্মিয়ার নেগেটিভ স্পুটাম নেই সেই ক্ষেত্রে আমরা সেন্সিটিভিটিটা লো পাবো, কারণ স্পুটামটা তো নেগেটিভ। স্পুটাম নেগেটিভ মানে এখানে ডিএনএ অথবা আরএনএ কন্টেন্ট কম, ডিএনএ আরএনএ কন্টেন্ট কম মানে নেটের স্পেসিফিসিটিও কমে যাচ্ছে, সরি সেন্সিটিভিটিও কমে যাচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে বিকজ ড্রাগ রেজিস্ট্যান্স স্পেশালি টু আইসোনিয়াজিড ইজ আ প্রবলেম, সাসেপ্টিবিলিটি test should be performed. However, the organism grow very slowly, susceptibility usually take several. আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে কি আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা দেখে নেব যে এই পার্সনটা যে সে টিউবারকুলোসিস পেশেন্ট, এর হচ্ছে গিয়ে কোনো ধরনের রেজিস্ট্যান্স আসে নাকি। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই সাসেপ্টিবিলিটি টেস্টটা অনেক টাইম নেয়, ওই জন্য তখন আমরা কী করি, লুসিফারেস এসে করি। লুসিফারেস এসেটা আমার কাছে খুব ভালো লাগছে, আমি জানি না আমি কেন আগে পড়ি না এটা। হুইচ ক্যান ডিটেক্ট ড্রাগ রেজিস্ট্যান্ট অর্গানিজমস ইন আ ফিউ ডেজ। এটা কি, এটা হচ্ছে এক ধরনের এনজাইম যেটা ফায়ারফ্লাইয়ের ভিতরে থাকে, জোনাকি পোকার ভিতরে থাকে, এবং এরা কি করে, এরা যদি এটিপির প্রেজেন্স থাকে, এটিপির প্রেজেন্সে এরা হচ্ছে জল জল করে জ্বলতে থাকে, ঠিক আছে। সো এখন ব্যাপারটা হচ্ছে যে যেই আমরা তো এই টেস্টের মধ্যে যখন লাইটটা বেশি পাবো, লাইট বেশি পাওয়া মানে সেই ব্যাকটেরিয়াটা তত বেশি রেজিস্ট্যান্ট টু ওটাকে কী বলে, অ্যান্টি মাইক্রোবায়াল এজেন্ট অথবা ড্রাগস আর কি, হ্যাঁ। কারণ ওখানে হচ্ছে গিয়ে বেশি বেশি লাইট জ্বলা মানে বেশি বেশি এটিপি ওরা তৈরি করতেছে। If the organism is sensitive to drug, less ATP will be made and less light will be produced. এবং কম লাইট যদি থাকে তার মানে এরা লেস এটিপি তৈরি করতেছে, এবং লেস এটিপি মানে হলো কি এরা বেশি সেন্সিটিভ টু ড্রাগস। তো এটা আমার কাছে খুব 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 ভালো লাগছে এবং এটা আমার এখনই করতে ইচ্ছে করতেছে পড়ার পরে। আচ্ছা, এরপর হচ্ছে যে এই যে ল্যাবরেটরি টেস্ট আরেকটা সেটার মধ্যে কি আছে, একটু পিপিটি টেস্ট নিয়ে আমরা আগে বলছি যে ল্যাটিন ইনফেকশনের ক্ষেত্রে আমরা পিপিটি টেস্ট করতে পারি, আরেকটা হচ্ছে ইগ্রা টেস্ট করতে পারি। সো এখন ইগ্রা টেস্ট নিয়ে বলছে ইন্টারফেরন গামা রিলিজ এসে, এখানে দুইটা ভার্সন অ্যাভেলেবল, একটা হচ্ছে কোয়ান্টিফেরন টিবি, এটা আমাকে জিজ্ঞেস করছিল স্যার আইটেমে, সরি ভাইভাতে, কোয়ান্টিফেরন টিবি গোল্ড অ্যান্ড টি স্পট টিবি। In the IGRA assay, blood cells from patient are exposed to antigens from M. tuberculosis. So আমরা ব্লাড সেল নিব, নেওয়ার পরে কিসের গন্ধ রে, আরে আমি ছোট কাগজটা পুরাইছিলাম, পরে এখানে রেখে দিছিলাম, পরে বাতাসে আরো আগুন করে দিয়েছে। আমাকে মেরে ফেলছিস। এই ফার্স্ট দেখলাম এটা। তারপরে হচ্ছে গিয়ে ব্লাড সেল ফ্রম দ্য পেশেন্ট, আমি তো হচ্ছে যে বাইরে মনে হয় কিছু পুরাইতেছে। ব্লাড সেলস ফ্রম দ্য পেশেন্ট আর এক্সপোজ টু অ্যান্টিজেন্স ফ্রম এম টিউবারকুলোসিস, আমরা ব্লাড সেলটা করলাম, করার পরে হচ্ছে তাদেরকে এম টিউবারকুলোসিসের যে অ্যান্টিজেন সেটাতে এক্সপোজ করলাম, অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ ইন্টারফেরন গামা রিলিজড, এখন যত অ্যামাউন্ট অফ ইন্টারফেরন গামা রিলিজ হবে ফ্রম দ্য সেলস ইজ মেজার্ড, আমরা মেজার করবো যে কতটুকু ইন্টারফেরন গামা রিলিজ হচ্ছে। The sensitivity and specificity of IGRA are as good as those of the PPT skin test because the antigens used in the test are specific for M. tuberculosis and are not present in BCG. আচ্ছা, সো বিসিজিতে এইটা তাই তো বলতেছে, তাই না, নট প্রেজেন্ট ইন বিসিজি, কিন্তু বিসিজিতে কেন ওটা থাকে না? এখানে বলতেছে যে পিপিডিতে যেমন আমরা বিসিজি ভ্যাকসিনের একটা থাকে, তাই না, যে পিপিডি টেস্টে কিন্তু বিসিজি ভ্যাকসিন যারা দিছে ভ্যাকসিনেটেড তাদের ক্ষেত্রে আমরা পজিটিভ রেজাল্ট পাই, কিন্তু তাদের ক্ষেত্রে ইনডিউরেশনটা ধীরে 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 কমে যায়। কিন্তু এটার ক্ষেত্রে আমরা কিছুই পাবো না, এটার ক্ষেত্রে শুধু আমরা তখনই পজিটিভ রেজাল্ট পাবো যদি কারো অ্যাক্টিভ টিবি হয়ে থাকে অথবা প্রিভিয়াস টিবি থাকে।
তাহলে এটা বলা যায় যে মোর স্পেসিফিক, তাই না, যে হ্যাঁ এটা ইনফেকশনের প্রতি মোর স্পেসিফিক এটা বলতেছে। কিন্তু আমার কোয়েশ্চেন হচ্ছে যে এটা কেন বিসিজির সাথে, এটা স্যারকে জিজ্ঞেস করবো কেন বিসিজির সাথে। আসলে স্যারকে না অনেক কোয়েশ্চেন করছি সারা জীবনে, ওই জন্য স্যার আমার প্রতি মনে হয় রাগ করে এরকম উল্টাপাল্টা কোয়েশ্চেন করছে, আই ডোন্ট নো। The test is not influenced by whether a person has been previously immunized with BCG vaccine. Note that a gram-PPD is positive in both latent diseases and active tuberculosis. So দুইটার ক্ষেত্রে আমরা ল্যাটেন্টের ক্ষেত্রেও পজিটিভ পাবো এবং অ্যাক্টিভের ক্ষেত্রেও পজিটিভ পাচ্ছি। সো এনি পার্সন উইথ আ পজিটিভ টেস্ট মাস্ট বি ইভ্যালুয়েটেড ফর দ্য প্রেজেন্স অফ অ্যাক্টিভ ডিজিজেস বাই অবটেনিং ডাটা। এবার আসি ট্রিটমেন্টে। মাল্টি ড্রাগ দিব। মাল্টি ড্রাগের মধ্যে এটা হলো গিয়ে একটা নির্দিষ্ট ডিউরেশন থাকবে এবং আইসোনিয়াজিড হচ্ছে কি একটা মেইন স্টে অফ ট্রিটমেন্ট। এটাকে আমরা ফার্স্ট দিয়ে স্টার্ট করব এবং এটার সাথে আমরা 3টা ড্রাগ অ্যাড করবো, আইসোনিয়াজিড, রিফাম্পিসিন, পাইরিজিনামাইড। এর মধ্যে হচ্ছে আইসোনিয়াজিড আর রিফাম্পিসিনটা আমরা 6 মাস দিব এবং পাইরিজিনামাইডটা 2 মাস দিব। এবং আরেকটা ডিফারেন্ট রেজিমেন্ট আছে, সেই রেজিমেন্টটা কি, সেটা হলো গিয়ে 4টা ড্রাগস থাকবে, আইসোনিয়াজিড, রিফাম্পিসিন, পাইরিজিনামাইড আর এথেনবিউটাল। এটা হলো গিয়ে 2 মাস দিব টোটালটা আর কি। হ্যাঁ, 4টা ড্রাগ 2 মাস দিব এবং 2টা ড্রাগ আইসোনিয়াজিড আর রিফাম্পিসিন সেটা আরও 4 মাস দেব। ইন পেশেন্টস হু আর ইমিউনোকম্প্রোমাইজড, যদি কারো হচ্ছে গিয়ে আইএনএইচ রেজিস্ট্যান্ট থাকে তখন আমরা ইথামবিউটলটা এটা কন্টিনিউ করি 9 থেকে 12 মাস পর্যন্ত আর কি। Although therapy is usually given for months, the patient's sputum becomes non-infectious within আমাদের এটাই টার্গেট থাকবে যে তাদের স্পুটামটাকে নন ইনফেকশাস করা উইদিন 2 to 3 weeks। এখন একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে যে এই যে লং টার্ম থেরাপি দিতেছি এইটা কেন দিতেছি? 4টা কারণ। একটা হচ্ছে যে এদের যে ইন্ট্রাসেলুলার মাইক্রো অর্গানিজম, তাহলে এদেরকে মারার জন্য আমাদেরকে বেশি অনেক দিন ধরে থেরাপিটা দিতে হবে, এটা একটা কারণ। নাম্বার 2 হচ্ছে যে ক্যাজিয়াস ম্যাটেরিয়াল তৈরি করে। সো ক্যাজিয়াস ম্যাটেরিয়ালটা কী করে, এই যে অ্যান্টিব্যাকটেরিয়াল যে ড্রাগগুলো আছে এগুলোর পেনিট্রেশনটাকে ব্লক করে দেয়। সো এটার জন্য আমাদের লং টার্ম একটা থেরাপি লাগবে। নাম্বার 3 হচ্ছে এটা স্লো গ্রোয়িং অর্গানিজম। অ্যান্ড নাম্বার 4 হচ্ছে মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ পারসিস্টার্স উইদিন দ্য লিশনস। সো বোঝাই যাচ্ছে যে 2টা হলো গিয়ে মানে সবই আর কি অর্গানিজম কেন্দ্রিক। একটা হচ্ছে স্লো গ্রোয়ার, একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ মেটাবলিজম পারসিস্টার, আর একটা হচ্ছে গিয়ে ক্যাজিয়াস মেটেরিয়ালগুলো অনেক বেশি রেজিস্ট্যান্ট হয় টু অ্যান্টি মাইক্রোবায়াল ড্রাগস। আর নাম্বার 4 হচ্ছে কি ইন্ট্রাসেলুলার যে লোকেশন এটার জন্য। আচ্ছা, এটা গেল। এরপর লিম্ফ্যাডেনাইটিস ইনক্লুডিং সার্ভাইকাল লিম্ফ্যাডেনাইটিস, যেটা হচ্ছে গিয়ে স্ক্রোফুলা কজড বাই টিউবারকুলোসিস শুড বি ট্রিটেড উইথ দ্য ড্রাগ রেজিমেন্টস ডিসক্রাইবড আর্লিয়ার ফর ডিসেমিনেটেড ডিজিজ। স্ক্রোফুলাটাকে আমাদের আগে করতে হবে, ট্রিট করতে হবে। স্ক্রোফুলা কজড বাই এম স্ক্রোফুলাসিয়াম ক্যান বি ট্রিটেড বাই সার্জিক্যাল এক্সিশন। সার্জিক্যাল এক্সিশনের মাধ্যমে আমরা কী করব, এই স্ক্রোফুলাটাকে ট্রিট করতে পারি। আচ্ছা, এবার চলে আসে ল্যাটেন ইনফেকশন যাদের আছে। ল্যাটেন ইনফেকশন যদি থাকে তাদের ব্যাপারটা কি, কনসিস্ট অফ রিফাম্পিসিন 3 months। আমি এভাবে পড়তেছি কেন, কনসিস্ট অফ আইসোনিয়াজাইড taken for 6 to 9 months, ঠিক আছে, আর রিফাপেন্টাইন for 3 months। Isoniazid is particularly indicated for these recent converters. Resistance to isoniazid and other anti-tuberculosis drug is being seen in increasing frequently in United States, especially in migrant Southeast Asia and Latin America. Strains of M. tuberculosis resistant to multiple drugs, MDR strains, have emerged primarily in AIDS patients. The most common pattern is resistance to both INH and rifampicin, but some isolates the resistant এগুলো আমি আর পড়তেছি না, এগুলো আমি এমনিও করি নাই আর ভবিষ্যতেও পড়বো না। আচ্ছা, একবার পড়ি না কি হবে। The treatment of MDR organism usually involves the use of 4 or 5 drugs including ciprofloxacin, amikacin, ethionamide and cyproserine, ঠিক আছে। যদি হলো কি হয় MDR হয় মানে মাল্টিপল ড্রাগ রেজিস্ট্যান্ট, তখন আমরা এইগুলো দিব। তারপরে 2013 সালে কি দেখছে, বেডাকুইলিন ওয়াজ অ্যাপ্রুভ ফর ট্রিটমেন্ট অফ MDR স্ট্রেনস। 2013 সালে এটা অ্যাপ্রুভ করা হয়েছে।
Previous treatment for M. tuberculosis predisposes to selection of the MDR organisms. Non-compliance অথবা failure যদি হয়, patients to complete the full course of therapy is a major factor allowing the resistant organisms to survive. তাহলে এটা হচ্ছে নন কমপ্লায়েন্স, অর্থাৎ পেশেন্টটা যে ঠিকমতো ড্রাগ নিতেছে না, এটা হলো ওই অর্গানিজম সার্ভাইভালের একেবারে নাম্বার ওয়ান কারণ। ওয়ান অ্যাপ্রোচ টু দ্য প্রবলেম অর নন কমপ্লায়েন্স ইজ ডিরেক্টলি অবজার্ভ থেরাপি। এবং এটার ইয়েতে আমরা কী করছি, ডটসের যেই ব্যাপারটা, এই অ্যাপ্রোচটা আমরা এটাকে কী বলে জানি না। আচ্ছা, এরপর হচ্ছে স্ট্রেনস অফ এম টিউবারকুলোসিস রেজিস্ট্যান্ট টু আইএনএইচ, রিফাম্পিসিন, ফ্লোরোকুইনোলোন, অ্যাট লিস্ট ওয়ান এডিশন ড্রাগ আর কল্ড এক্সটেন্সিভলি আছে। এখন আরেকটা আছে এক্সডিআর মানে হলো গিয়ে এরা আইএনএইচ, রিফাম্পিসিন, ফ্লোরোকুইনোলোন, হ্যাঁ, এদের প্রতি রেজিস্ট্যান্স শো করবে। XDR strains emerged in 2005 among HIV infected patients in South Africa. Note that M. tuberculosis produces beta-lactamase. Okay, beta-lactamase produce করে, এটা জানতাম না আমি। তাহলে এটা যদি ট্রু ফলস আসে তাহলে কিন্তু এটা ট্রু হবে যে এটা beta-lactamase produce করে। Rendering the organism resistant to many penicillins and cephalosporins, trials using amoxicillin clavulinate to treat active tuberculosis were unsuccessful. এত হাম্বল আর এত পাওয়ারফুল। প্রিভেনশন কীভাবে প্রিভেন্ট করব? হাউজিং, নিউট্রিশনটা মেনটেন করতে হবে। এরপরে একেবারে আইডেন্টিফিকেশন, অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট, এগুলো একেবারে এনশিওর করতে হবে। মাস্ক ইউজ করা, রেসপিরেটরি আইসোলেশন প্রসিডিউরস এগুলো ইউজ করা। প্রিভেন্ট স্প্রেড অফ মেডিকেল পার্সোনাল ইজ অলসো ইম্পর্টেন্ট। মেডিকেল পার্সোনালের জন্য এক্সট্রা প্রোটেকশন নিতে হবে। কন্ট্যাক্ট ট্রেসিং অফ ইন্ডিভিজুয়ালস এক্সপোজ টু patient with active pulmonary disease who are coughing should be done. মানে স্ক্রিনিং টেস্ট করতে হবে আর কি, ঠিক আছে? 1, 2, 3, 4 Important component of prevention is the use of PPT skin test. স্ক্রিনিং টেস্ট করতেছি না, PPT skin test করতেছি। তারপরে হলো গিয়ে এখানে কি আছে একটু দেখি। some problems associated with এই তো পাইছি। এখানে বলতেছে যে পিপিটি স্কিন টেস্টে কিছু প্রবলেম আছে, ঠিক আছে? মেজারমেন্ট করা, তারপর রেজাল্ট ইন্টারপ্রিট করা, এগুলো একটা ইনকনভিনিয়েন্স তৈরি করে। তো সেই জন্য আমরা কী করবো, একটা ল্যাবরেটরি টেস্ট করব, এই যেটা দিয়ে আমরা ল্যাটেন্ট ইনফেকশনটা করতে পারি। দিস টেস্ট ইজ কল্ড কোয়ান্টিফেরন টিবি। স্যার আমাকে এটা পাই নাই। কোয়ান্টিফেরন টিবি কি আমরা স্যার জানি না, জীবনও শুনি নেই। যাও আবার দিবা। অ্যামাউন্ট অফ ইন্টারফেরন গামা রিলিজ রয়েছে, যেটা বললাম ইন্টারফেরন গামা রিলিজ করবে। আমরা ফার্স্টে আরবিসি নিব, আরবিসি নেওয়ার পরে তাকে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যে অ্যান্টিজেন আছে ওটার সাথে এক্সপোজ করব। যদি এক্সপোজ করি তাহলে কী করবে সেটা ইন্টারফেরন গামা রিলিজ করবে। তখন আমরা ওই ইন্টারফেরন গামাটা কী করবো, মেজার করব যে কতটুকু আছে। দ্য পেশেন্টস লিম্ফোসাইটস আফটার এক্সপোজার টু অ্যান্টিজেন ফ্রম টিউবারকুলোসিস সেল কালচার QFTG requires only a single blood specimen and determines amount of interferon gamma and enzyme linked immunoassay. তাহলে এটা কাইন্ড অফ একটা ELISA টেস্ট। এরপরে BCG ভ্যাকসিন ক্যান বি ইউজড টু ইনডিউস পার্শিয়াল রেজিস্ট্যান্স টু টিউবার। আসলে মাইক্রোবায়োলজি অনেক মজার একটা সাবজেক্ট, কিন্তু টিচাররা হচ্ছে আমাদেরকে ওঠা পড়ায় না, এভাবে এটা বলা উচিত হবে। অনেক টিচার ভালো মতো পড়ায়, যেমন পারাম আমিনুল ম্যাডাম অনেক চুজ করে পড়ায়। BCG ভ্যাকসিন ক্যান বি ইউজ টু ইনডিউস পার্শিয়াল রেজিস্ট্যান্স টু টিউবারকুলোসিস। BCG ভ্যাকসিন নাম্বার 1, এটা 1 নম্বরে প্রিভেনশনে দেওয়া উচিত ছিল, এগুলো কী দিছে হুদাই। Can be used to induce partial resistance to tuberculosis. The vaccine contains the strain of live attenuated M. bovis called Bacillus calmette-guerin. তাহলে এটা কিন্তু আসতে পারে যে এখানে কোন ব্যাসিলাই আমরা ইউজ করি। Bacillus calmette-guerin বুঝলাম, এটা কি M. bacterium tuberculosis, Mycobacterium tuberculosis নাকি bovis কিন্তু। The vaccine is effective in preventing appearance of tuberculosis in clinical disease, especially in children. Although it does not prevent infection by কি বলে এটা তো জানতাম না।
However, major problem with the vaccine is variable effectiveness. Effectiveness is 0 থেকে 70% আর কি. Worldwide incidence of the disease is high. It is not usually used in the United States because of variable effectiveness and because of the incidence of disease is low enough. USA তে ইউজ করা হয় না, তো আমাদের কি হয়েছে? আচ্ছা, তারপর ফর এক্সাম্পল স্কিন টেস্ট রিয়াকশন অফ 10 মিলিমিটার. আচ্ছা, মোটামুটি এটা আমরা কাভার করছি. হ্যাঁ, আমরা লিঞ্চ কিন্তু মোটামুটি কাভার করে ফেলছি. আমরা প্রিভেনশন পড়ছি, আমরা ট্রিটমেন্ট পড়ছি, আমরা ল্যাবরেটরি ডায়াগনোসিস পড়ছি, এগুলো পড়ছি. এখন আমরা একটু জাস্ট করবো, একটু রিভিউ করবো থেকে, কী বলে, ব্লু প্রিন্ট থেকে. এই কোথায় যেন আছে আমার এটা. আচ্ছা, মাইক্রোব্যাকটেরিয়া ক্লাসিফিকেশনটা ফার্স্ট আমরা দেখবো. মাইক্রোব্যাকটেরিয়াল ক্লাসিফিকেশনের মধ্যে হচ্ছে টিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া, টিউবারকুলোসিস, বোফিস, আফ্রিকানাম, লেপ্রি. এই ফার্স্টে 3টা করবো হচ্ছে টিবি, এবং এদেরকে বলা হয় হচ্ছে টিউবারকুলাস মনে হয় কি বলে, কমপ্লেক্স. ঠিক আছে. আর লেপ্রিটা করবে লেপ্রসি. অ্যাটিপিক্যালের মধ্যে হচ্ছে এটাকে ভাগ করা হয়েছে ফটোক্রোমোজেন্স, অর্থাৎ এরা লাইটের প্রেজেন্সে কিছু পিগমেন্ট প্রডিউস করবে, ইয়েলো অরেঞ্জ পিগমেন্ট প্রডিউস করবে. স্ক্রোটোক্রোমোজেন্স পিগমেন্ট অনলি ইন ডার্ক, এবং নন ক্রোমোজেন হলো গিয়ে এরা কোনো ধরনের পিগমেন্ট প্রডিউস করবে না. আরেকটা আছে র্যাপিড গ্রোয়ার, এরা হলো অ্যাটিপিক্যাল কেন? কারণ হচ্ছে আইদার এরা পিগমেন্ট প্রডিউস করতেছে ফটোক্রোমোজেন, স্ক্রোটোক্রোমোজেন, অথবা এরা হচ্ছে র্যাপিড গ্রোয়ার. নন ক্রোমোজেনও করবে, কম করবে আর কি. আচ্ছা, এর মধ্যে হচ্ছে ফটোক্রোমোজেন্সরা হচ্ছে ক্যানসাসি অ্যান্ড ম্যারিনাম. ক্যানসাসি কি করে? এটা হলো গিয়ে যে টিউবারকুলোসিস করে, অ্যাটিপিক্যাল টিউবারকুলোসিস না, কি না, লাং ডিজিজ, যেটা টিউবারকুলোসিসের মতো. আর ম্যারিনাম হচ্ছে সুইমিং পুল গ্র্যানিউলোমা করে, ফিশ ট্যাঙ্ক গ্র্যানিউলোমা যেটা আমরা বলি. স্ক্রোটোক্রোমোজেন হচ্ছে স্ক্রোফুলাশিয়াম, যেটা স্ক্রোফুলা তৈরি করে. এটা গ্র্যানুলোমা, একটা সার্ভাইকাল অ্যাডেনাইটিস, ইউজুয়ালি ইন চিলড্রেন, স্ক্রোফুলা. ঠিক আছে. এরপর যেটা নন ক্রোমোজেন্স মানে কি, কোনো ধরনের পিগমেন্ট প্রডিউস করবে না. অ্যাভিয়াম, ইন্টারসেলুলার, এগুলো হচ্ছে কি বিভিন্ন ধরনের লাং ডিজিজ করবে. এরপর র্যাপিড গ্রোয়ারের মধ্যে আছে, এগুলো কিন্তু কমপ্লেক্স হিসেবে থাকে. অ্যাভিয়াম ইন্টারসেলুলারি কমপ্লেক্স, ফরচুইটাম কিলোনি কমপ্লেক্স, এরা স্কিন ইনফেকশন করবে. আর আছে হচ্ছে স্যাপ্রোফাইটিক মাইক্রোব্যাকটেরিয়া কিছু, এরা হচ্ছে নন প্যাথোজেনিক. তাহলে কী হলো? টিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া, অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া, স্যাপ্রোফাইটিক মাইক্রোব্যাকটেরিয়া. স্যাপ্রোফাইটিক হচ্ছে নন প্যাথোজেনিক. অ্যাটিপিক্যালের মধ্যে ফটোক্রোমোজেন, স্ক্রোটোক্রোমোজেন, নন ক্রোমোজেন, র্যাপিড গ্রোয়ার. আর টিপিক্যালের মধ্যে হলো গিয়ে টিবি করবে, একটা 3টা, এদেরকে আমরা বলবো টিউবারকুলোসিস কমপ্লেক্স, আর হচ্ছে লেপ্রোসি. এই যে টিউবারকুলোসিস কমপ্লেক্স, এই যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, আফ্রিকানাম, বোভিস, আর একটা আছে মাইক্রোটি, ওটা আগে ছিল না. স্পেশাল ফিচার্সের মধ্যে কি, অ্যারোবিক অ্যাসিড ফাস ব্যাসিলাই. ব্যাসিলাই মানে হচ্ছে যে গ্রাম পজিটিভ নেগেটিভ কিছুই শো করবে না. ইন্টারসেলুলার মাল্টিপ্লিকেশন করবে, স্লো গ্রোয়ার হবে. এবং স্লো গ্রোয়ারের মধ্যে কিছু ধরনের এক্সেপশন আছে, যেমন কেলোনি, এরা হলো গিয়ে স্লো গ্রোয়ার. আর ভেরি স্লো হচ্ছে লেপ্রি. স্পোর ফর্ম করবে না, অব্লিগেট অ্যারো তো আগেই বলে ফেলছে, সো অব্লিগেট অ্যারো, এখানে অব্লিগেট লিখে, ঠিক আছে. স্পোর ফর্ম করবে না. অ্যাসিড ফাস্টনেস মানে কি? অ্যাসিড ফাস্টনেস হচ্ছে গিয়ে যে অ্যাবিলিটি টু রিটেন কার্বল ফিকশন স্টেন ডিসপাইট সাবসিকুয়েন্ট ট্রিটমেন্ট উইথ এই জিনিস. এবং এদের রিজন হচ্ছে এরা হাই লিপিড কন্টেন্ট, সেল ওয়ালের ইন্টিগ্রিটি অনেক ভালো, সেলের ইন্টিগ্রিটি অনেক ভালো. অ্যাসিড ফাস্ট ব্যাসিলাইয়ের মধ্যে কে আছে? অল মাইক্রোব্যাকটেরিয়া আর অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই. এর মধ্যে হচ্ছে গিয়ে টিউবারকুলোসিস, লেপ্রি, বোভিস, অ্যাটিপিক্যাল সবাই. এবং এটা ছাড়া আছে নোকার্ডিয়া, এবং নোকার্ডিয়া হচ্ছে উইকলি অ্যাসিড ফাস্ট, AF অ্যাসিড ফাস্ট. উইকলি অ্যাসিড ফাস্ট কেন? কারণ হচ্ছে এরা 1% H2SO4 এর বেশি যদি কনসেন্ট্রেশন দিই, তাহলে আর এদের অ্যাসিড ফাস্টনেস থাকে না. আর টিউবারকুলোসিসটা হচ্ছে 20% H2SO4 পর্যন্ত এরা রেজিস্ট করতে পারে. লেপ্রিটা হচ্ছে 5% H2SO4 পর্যন্ত রেজিস্ট করতে পারবে. কেন মাইক্রোব্যাকটেরিয়াকে অ্যাসিড ফাস্ট বলা হয় অলরেডি পড়ে ফেলছি. এবার আমরা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের মধ্যে কিছু পড়বো, মরফোলজি পড়বো. অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই, অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই আছে. এরপরে আছে হলো গিয়ে নন স্পোর ফর্মিং, নন মোটাইল, নন ক্যাপসুলে, কিচ্ছু নাই, দেখো কিচ্ছু নাই, এক্সোটক্সিন, এন্ডোটক্সিন, এগুলো কিছু নাই. এবং ডেলিকেট সেল ওয়ালও মনে হয় ওরকম ভালো না.
delicate straight or carved rods with rounded ends arranged either singly or in small group। আচ্ছা এখানে আমাদের লেকচার থেকে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট ওটা আমি একটু এখানে বলে দিই। যেমন এদের হচ্ছে গিয়ে বিডেড অ্যাপিয়ারেন্স থাকবে, ঠিক আছে? বিডেড অ্যাপিয়ারেন্স থাকবে কয়েকটা কারণে। একটা হচ্ছে গিয়ে যে এরা বিডেড অ্যাপিয়ারেন্স থাকবে। বিডেড অ্যাপিয়ারেন্স কেন থাকবে? দুইটা কারণ। একটা হচ্ছে ভ্যাকুলস অ্যান্ড পলিফসফেট কন্টেন্ট থাকে, তাই ভ্যাকিউল থাকে। 2 নম্বর হচ্ছে পলিফসফেট কন্টেন্ট থাকবে, ঠিক আছে? এরপরে হলো গিয়ে এদের সেল ওয়াল কম্পোজিশন। সেল ওয়ালে কম্পোজিশন কেমন হবে? আমরা তো জানি মাইকলিক অ্যাসিড থাকবে, এবং মাইকলিক অ্যাসিডটা কত পার্সেন্ট থাকবে? 60% অফ মাইকলিক অ্যাসিড থাকবে। আউচ। এরপরে কি থাকবে? সরি, এরপরে থাকবে হলো গিয়ে প্রোটিন থাকবে। হ্যাঁ, প্রোটিন থাকবে। ওই যে ওই প্রোটিনটা পিপিডি প্রোটিন, এই পিপিডি প্রোটিন আর মাইকলিক অ্যাসিড মিলায় আমরা হলো গিয়ে পিপিডি স্কিন টেস্টের অ্যান্টিজেনটা তৈরি করি। আর থাকবে হলো গিয়ে পলিস্যাকারাইড, পিএস পলিস্যাকারাইড। এই পলিস্যাকারাইডটা কী করে জানো তোমরা? পলিস্যাকারাইডটা কিন্তু ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটি করে, ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটি। আর এই পিপিডি কী করে? ডিলেড হাইপার সেন্সিটিভিটি। সো এটা হলো গিয়ে যে জিজ্ঞেস করতে পারে যে মাইক্রোব্যাকটেরিয়াম কি সবসময় ডিলেড হাইপার সেন্সিটিভিটি করে? না, মাইক্রোব্যাকটেরিয়াম হচ্ছে ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটিও করতে পারে। এটা যে পলিস্যাকারাইড যে পোর্শনটা আছে সেল ওয়ালে সেখান থেকে। আচ্ছা, এরপর এর কিছু গ্রোথের ক্যারেক্টারিস্টিক আছে যে এরা স্লোলি গ্রোথ করে। অলরেডি আমরা করে ফেলছি, 18 ঘন্টা লাগে ডাবলিং টাইম, তারপরে অবলিগেট অ্যারোবস, তারপরে এদের হলো গিয়ে এনরিচ মিডিয়া লাগে, রাইট? এনরিচ মিডিয়া যেমন লোয়েনস্টাইন জেনসেন মিডিয়া, যেখানে আমরা এগ ইউক ইউজ করি। তারপরে গ্লিসারল যদি থাকে তাহলে গ্রোথটা স্টিমুলেটেড হয়, এবং কার্বন ডাইঅক্সাইডও থাকতে হয় গ্রোথের জন্য। এবং টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের। আচ্ছা, এরপরে হলো গিয়ে যে কী কী মিডিয়া আমরা ইউজ করি, কী কী সিলেক্টিভ মিডিয়া আমরা ইউজ করি। এখানে ওই যে ব্যাকটেক ব্রথ মিডিয়াম, এটা ফার্স্টে বলতে হবে। এরপর আমরা অন্যান্যগুলো বলবো যে টিস্যু কালচার মিডিয়াম, ডিউবোস মিডিয়াম, ব্রথ, আদার ব্রথ মিডিয়াম, মিডল ব্রুক 7H9, 7H12, 7H10, 7H11। 7H10 7H11টা হচ্ছে গিয়ে এটা অনেক টাইম নেয়, সেমি সিনথেটিক অ্যাগার মিডিয়া। তার উপর আবার অ্যাগার মিডিয়া তো এরা ভালো মতো গ্রো করে না। আবার লোয়েনস্টাইন মিডিয়াও দেখা যায় 3 থেকে 6 সপ্তাহ নিতেছে, ঠিক আছে? এই জন্য আমরা এটা ইউজ করবো না, ব্যাকটেক ব্রথ মিডিয়ামটা ইউজ করবো। তারপর প্যাথোজেনিসিটি, কর্ড ফ্যাক্টর পড়ছি আমরা, সালফেটাইডস, লিপো অ্যারাবিনোম্যান্নান কিন্তু আচ্ছা এই জিনিসটা পেলাম না কেন? আমি তো পুরোটাই পড়লাম, এখানে পেলাম না কেন? আমি কি পাইছি? লাইপো অ্যারাবিনোম্যান্নান আমি হচ্ছে গিয়ে বইয়ে যখন পড়লাম তখন দেখলাম কি জানেন, যে এই লাইপো অ্যারাবিনোম্যান্নান হলো গিয়ে ওই যে বললাম না রেনাল টিবিতে আমরা হলো গিয়ে ইউরিন নিই, তাই না? ইউরিন স্যাম্পল কিন্তু কালেক্ট করি, যে কোনো টিবিতে ইউরিন স্যাম্পল কালেক্ট করতে হবে। এবং এই ইউরিন স্যাম্পল কালেক্ট করলে এখান থেকে হলো গিয়ে আমরা 2টা জিনিস পাবো, একটা হচ্ছে পাইউরিয়া পাবো, আর একটা হচ্ছে এই যে লাইপো অ্যারাবিনোম্যান্নান পাবো। এটা এখানে নাই কেন? এটা মনে হয় যে নতুন এডিশনে আছে, আর আমার যে পিডিএফ এডিশনের তো 15 আগের এডিশন, এখানে নাই লাইপো অ্যারাবিনোম্যান্নান। কোথায় যেন দেখলাম, অথবা থাকতেও পারে, আমি স্কিপ করে গেছি হয়তো বা, জানি না। ওকে, এরপর এটা ছাড়াও থাকতে পারে কি হিট শক প্রোটিন আর এক্সপোর্টেড রিপিটেটিভ প্রোটিন। এই এক্সপোর্টেড রিপিটেটিভ প্রোটিনটা কী করে? ফ্যাগোলাইসিজম ফর্মেশন করতে দেয় না, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি, তাই না? যদি মনে থাকে প্যাথোজেনিসিটি যেই পোর্শনটা ছিল ওটার ভিতরে আছে এটা। আচ্ছা, এরপরে কর্ড ফ্যাক্টরটা কি? এটা হলো গিয়ে এক ধরনের গ্লাইকোপ্রোটিন এবং প্লেজ ইম্পর্টেন্ট রোল ইন ভিরুলেন্স ফ্যাক্টর, এবং ভিরুলেন্ট স্ট্রেনদের এই জিনিসটা থাকবে। যদি ভিরুলেন্ট না হয় তাহলে এটা থাকবে না। এটা সার্পেন্টাইন কর্ডস in which acid fast bacilli arranged in parallel chains are virulent do not possess cord factor.
এদের কী কী ফাংশন আছে, এরা হচ্ছে কি লিউকোসাইটের যে মাইগ্রেশন এটাকে ইনহিবিট করবে, তারপরে ক্রনিক গ্র্যানিউলোমা ফর্মেশন করবে, সার্ভ অ্যাজ ইমিউনোলজিক অ্যাডজুভেন্ট। জাভেটসে আছে এটা। আচ্ছা এরপর হচ্ছে প্যাথোজেনেসিস। প্যাথোজেনেসিস অফ প্রাইমারি টিউবারকুলোসিস যদি আমরা দেখি তো ফার্স্ট অফ অল এটার কি ব্যাপারটা কি, এটা কোত্থেকে আসবে? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস শুধুমাত্র আমরা জানি যে এটা রিজার্ভার হচ্ছে হিউম্যান, সো আরেকটা ইনফেক্টেড পার্সন থেকে আসতেছে, তাই না? এবং ইনফেক্টেড পার্সন থেকে আসবে। প্যাথোজেনেসিস অফ প্রাইমারি ডিপেন্ডস অন ডেভেলপমেন্ট অফ মাইকোব্যাকটেরিয়াল সেল মেডিয়েটেড ইমিউনিটি সিএমআই এবং ডেভেলপমেন্ট অফ ডিলেড হাইপার সেন্সিটিভিটি। দুইটা জিনিসের উপর বেসিস করে এটা আমাদের প্যাথোজেনেসিসটা আছে। একটা হচ্ছে যে সিএমআই সেল মেডিয়েটেড ইমিউনিটি, একটা হচ্ছে ডিলেড হাইপার সেন্সিটিভিটি, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল রেসপিরেটরি ড্রপলেট ইনহেলেশনের মাধ্যমে মাইকোব্যাকটেরিয়ামটা ঢোকার পরে সে কী করবে, লোয়ার লোবস অফ লাঙে সে হচ্ছে গিয়ে রিজাইড করবে। রিজাইড করার পরে ম্যাক্রোফাজ তো তার এনগালফ করলো, তখন ম্যাক্রোফাজের ভিতরে ঢুকে গেল। ইনসাইড দ্য ম্যাক্রোফাজ ব্যাসিলে সার্ভাইভ করতেছে এবং মাল্টিপ্লাই করতেছে উইদিন দ্য ফ্যাগোজোম। কীভাবে? ইন্টারসেলুলার সার্ভাইভাল যে মেকানিজম দুইটা বলছিলাম, সার্ভাইভাল মেকানিজম নাম্বার 1 ছিল হচ্ছে গিয়ে যে লাইসোজোমের সাথে ফ্যাগোজোমের ফিউশন করতে দিবে না, ইনহিবিশন অফ ফিউশন, ঠিক আছে? ফিউশন করতে দিবে না। নাম্বার 2 হচ্ছে অ্যাসিডিফিকেশন করতে দিবে না, এবং অ্যাসিডিফিকেশন যদি না করে তাহলে লাইসোজোমাল যে এনজাইমগুলো লাইসোজোমাল যে এনজাইমগুলো এগুলো হচ্ছে গিয়ে কাজ করবে না। গেল তো ওরা থাকলো মাল্টিপ্লাই করতে থাকলো ব্যাসিলার ভিতর মাইক্রোফাজের ভিতরে, এবং ম্যাক্রোফাজের ভিতরে যখন এরা মাল্টিপ্লাই করতেছে তখন কি হবে, এটা লিশন তৈরি করবে, লাঙের ভিতরে লিশন তৈরি করবে, ঘন ফোকাস তৈরি করবে এবং ক্যাজিয়াস নেক্রোসিস হবে। এগুলো নিয়ে আমরা একটু পরে আসতেছি, হোয়াট ইজ ঘন ফোকাস, হোয়াট ইজ ক্যাজিয়াস নেক্রোসিস, এগুলো একটু পরে আছে। এরপরে এই জিনিসটাই, এটা তো লোকালাইজড হইলো লাঙে, হ্যাঁ? এটা এই ব্যাসিলাই টিউবারকুল ব্যাসিলাই যদি রিজিওনাল নোডসগুলোতে, বিশেষ করে সার্ভাইকাল নোডে যদি, যেটাকে আমরা স্ক্রোফুলা বলতেছি, যদি যায় তখন কি করবে, লিম্ফ্যাডেনাইটিস করবে। এটাকে আমরা বলতেছি ঘন কমপ্লেক্স। তাহলে ঘন ফোকাস হচ্ছে শুধু প্যারেনকাইমাল যে লিশনটা, এটাকে ঘন ফোকাস বলতেছে, আর ঘন কমপ্লেক্স হচ্ছে যখন এটাতে আমাদের এই যে সার্ভাইকাল লিম্ফটা ইনভলভড হচ্ছে তাকে আমরা বলতেছি কমপ্লেক্স। ওকে, তো এটার মাধ্যমে 3 সপ্তাহ চলে গেল। 3 সপ্তাহ পরে হচ্ছে সিএমআই ডেভেলপ করবে, ডিলেড হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের অনুযায়ী। তো সিএমআই ডেভেলপ করার পরে কি হবে, সিএমআই ডেভেলপ করলে এই ম্যাক্রোফাজগুলো টি সেল, হেল্পার টি সেলকে এটা প্রেজেন্ট করবে এবং ইন্টারলিউকিন 12 সিক্রিট করবে। ইন্টারলিউকিন 12 তখন কী করবে, আরও বেশি হেল্পার টি সেল প্রডিউস করবে। তারপরে হেল্পার টি সেলগুলো ইন্টারফেরন গামা প্রডিউস করবে, করার কারণে ম্যাক্রোফাজ অ্যাক্টিভেশন হবে। ম্যাক্রোফাজ অ্যাক্টিভেশন হয়ে এরা হলো গিয়ে আরও বেশি কিল করবে ব্যাকটেরিয়াকে। এরপরে আরও বেশি কিল করবে মানে আরও বেশি গ্র্যানুলোমা ফর্ম করবে এবং ক্যাজিয়াস নেক্রোসিস। আমরা বলছি না যে এটা হলো গিয়ে কী হয় ব্যাপারটা, যে ভিতরে হলো গিয়ে ম্যাক্রোফাজ থাকে, এটার ভিতরে ব্যাসিলাই নিয়ে বসে থাকে, বাইরে হলো গিয়ে এপিথেলয়েড সেল থাকে, এটাকে ঘিরে রাখে, আর হলো গিয়ে তারও বাইরে থাকে ক্যাজিয়াস নেক্রোসিসটাকে হিল হয়ে এটা ফাইব্রোসিস হয়ে যায়, ঠিক আছে? এবং পুরা যে লিশন, এটা কিন্তু পুরোটা এটা হচ্ছে গ্র্যানুলোমা লিশন। আচ্ছা, এরপরে হলো গিয়ে যে ম্যাক্রোফাজ অ্যাক্টিভেটেড বাই ইন্টারফেরন গামা ডিফারেন্সিয়েট ইনটু এপিথেলয়েড সেল ক্যারেক্টারাইজড বাই গ্র্যানুলোমাটাস রেসপন্স মে ফিউজ টু ফর্ম জায়েন্ট সেল। এবং এই জায়েন্ট সেলটাকে কি আমরা বলতেছি, ল্যাংহ্যান্স সেল। ল্যাংহ্যান্স, নট ল্যাঙ্গারহ্যান্স, এটা হচ্ছে ল্যাংহ্যান্স সেল, ল্যাংহ্যান্স জায়েন্ট সেল। তাহলে এই প্যাথোজেনেসিসটা নিজের মতো করে গুছায় লিখে দয়া করে ছবি দিয়ে দিবেন যাতে আমরা সবাই উপকৃত হই। এরপর আবার ফেটে চলে আসতেছি। ফেটের ক্ষেত্রে আগে 10% দিছে, এটা বলা যাবে না। ফার্স্টে বলতে হবে যে 90% কেসের ক্ষেত্রে কী হচ্ছে, ল্যাটেন্ট থেকে যাচ্ছে, এবং ল্যাটেন্টের মধ্যে 2টা ভাগ হচ্ছে, একটা 90% আর একটা হচ্ছে 10%। 10%-এর ক্ষেত্রে আবার হচ্ছে সেকেন্ডারি টিবি রিঅ্যাক্টিভেশন হচ্ছে, আর 90%-এর ক্ষেত্রে ওই ডিজিজ ল্যাটেন্টই থেকে যাচ্ছে। আর বাকি 10% যে আছে এদের কী হবে, এটা প্রোগ্রেশন হবে, মানে যাদের হলো গিয়ে আমাদের বিভিন্ন ধরনের অর্গান ইনভলভ হবে, মেনিনজাইটিস হবে, প্লিউরিসি হবে, ইন্টেস্টিনাল টিবি হবে, মিলিয়ারি টিবি হবে, ঠিক আছে? এবার আমরা চলে আসছি সেকেন্ডারি টিবির ক্ষেত্রে এটা হলো গিয়ে অ্যাপেক্সে করবে। ওটা কিন্তু বেজ লেখা ছিল, কি এখানে কিন্তু বেজ লেখা ছিল না, এখানে আমরা লেখা ছিল লোয়ার লোবস লাং। আচ্ছা, তো অ্যাপেক্সে গেল, হ্যাঁ অ্যাপেক্সে যাবে কীভাবে, আইদার রিঅ্যাক্টিভেশন হবে ল্যাটিন ইনফেকশনের, অথবা কি রিইনফেকশন হতে পারে এক্সোজেনাস ব্যাসিলাই দিয়ে। এরপরে এটার যে হাইপার সেন্সিটিভিটি হয়েই আছে, এটা কি হবে, ওয়াল অফ করবে, ইনফেকশনটা ওয়াল অফ করবে, এবং ইনফেকশনটা ওয়াল অফ করার কারণে
এটা হলো গিয়ে লিম্ফ নোড আর লেস ইনভলভ। এটা আমি আমার টিচারকে জিজ্ঞেস করছি, এটা আমি অনেক কনফিউজড আসলে যে কেন এটার ক্ষেত্রে লিম্ফ নোড আর লেস ইনভলভ থাকে। কারণ অলরেডি সেন্সিটাইজড হয়ে আছে, এই জন্য কি এটা লেস ইনভলভ থাকার কথা নাকি আরও বেশি ইনভলভ থাকার কথা, এটা আমি আসলে শিওর না। আই এম সো সরি। Extensive immune response produces an area of extensive caseation, result in formation of tuberculoma. এবং এখানে যে অ্যাক্টিভেটেড ম্যাক্রোফাজগুলো আছে ওরা বিভিন্ন ধরনের প্রোটিয়েজ এনজাইম রিলিজ করে, প্রোটিয়েজ এনজাইম রিলিজ করার কারণে এই যে ক্যাজেস ম্যাটেরিয়ালগুলো সফটনিং অ্যান্ড লিকুইফ্যাকশন হয়ে যাবে। লিকুইফ্যাকশন হয়ে এরা হচ্ছে লাং থেকে মানে খুলে খুলে যাবে, সো এটাকে আমরা বলতেছি ক্যাভিটেশন। এবার লাং থেকে খুলে যে কী হবে, শেড হবে, ব্যাসিলাইটা শেডিং হচ্ছে এবং স্পুটামের মাধ্যমে সে ছড়া যাবে, এটাকে বলতেছে ওপেন কেস। ওপেন কেস তো ইনফেকশাস হচ্ছে, ইনফেক্ট করতেছে। এটা ছাড়াও কী হবে, প্রোগ্রেসিভ টিবি উইথ ক্যাভিটেশন হতে পারে, তারপরে অ্যারেস্টেড টিবি ডিউ টু ফাইব্রোসিস অ্যান্ড ক্যালসিফিকেশন, অ্যারেস্টেড হয়ে গেল মানে হিল হয়ে গেল আর কি। ইন্টেস্টিনাল টিবি হতে পারে যদি সে স্পুটামটা সোয়ালো করে ফেলে, এবং প্লিউরা আবার প্লিউরা ইনভলভ হইলে প্লিউরাল ইফিউশন করবে, এবং অন্যান্য অর্গানেও টিবি হতে পারে। এখানে একটা টাইম টেবিল দেওয়া আছে যে 3 থেকে 8 সপ্তাহ লাগে প্রাইমারি কমপ্লেক্স পজিটিভ টিউবারকুলিন টেস্টের, 3 থেকে 6 মাস লাগবে হচ্ছে মেনিনজিয়াল মিলিয়ারিয়ান প্লিউরাল ডিজিজ হইতে, 3 বছরের মধ্যে জিআইটি বোন এই লিম্ফ নোড এগুলো ডিজিজ করে ফেলবে, 8 বছর পর রেনাল ট্র্যাক্ট ডিজিজ করবে, এবং 3 বছর পর থেকে এটাকে যেটা শুরু করবে সেটা হচ্ছে রিঅ্যাক্টিভেশন আর রিইনফেকশন করা স্টার্ট করে দেবে। 3 বছর যদি সে ল্যাটেন্ট অবস্থায় থাকে এটা অবশ্য বলে নাই, আসলে অনেক কিছু ক্লিয়ার না আমার কাছে। প্রাইমারি টিউবারকুলোসিস কি? প্রাইমারি টিউবারকুলোসিস হচ্ছে যে যদি কোনো ইন্ডিভিজুয়ালের প্রিভিয়াস কন্ট্যাক্টে অথবা আনভ্যাকসিনেটেড অবস্থায় যদি তার টিউবারকুলোসিস হয় তাহলে সেটাকে আমরা বলবো প্রাইমারি, মানে ফার্স্ট এক্সপোজার টু মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস causes tuberculosis is called primary tuberculosis. আচ্ছা, এরপর হচ্ছে এটার সাইট কি, মেইনলি লাংস, বাকিগুলা বইয়ে নাই। যদি জিজ্ঞেস করে যে আর কি আছে তাহলে বলতে হবে, নাহলে বলার দরকার নেই। সাইটস অফ টিউবারকুলোসিস হচ্ছে পালমোনারি টিবি আর এক্সট্রা পালমোনারি টিবি। এক্সট্রা পালমোনারির মধ্যে প্লিউরা, পেরিকার্ডিয়াম না, আগে আমরা বলবো হলো গিয়ে ওটা রেনাল বলবো, কিডনি বলবো, জিআইটি বলবো, তারপর বলবো বোনস অ্যান্ড জয়েন্টস, তারপরে বলবো সিএনএস, ঠিক আছে, লিম্ফ নোড, এগুলো বলবো, বাকিগুলো এত বলো তো ওখানে। এম টিউবারকুলোসিস ডাজ নট প্রডিউস এনি এক্সোটক্সিন, এন্ডোটক্সিন আর এনজাইমস, স্টিল প্রডিউসেস ড্যামেজিং ডিজিজ। কারণ কি, এটা ডিলেড হাইপারসেন্সিটিভিটি রিঅ্যাকশন। এটা মিলে আমাদের মানে এক্সেসিভ ইমিউন রেসপন্স থেকেই অনেক বেশি ক্ষতি হয়ে যায়। কীভাবে স্প্রেড করে এটা আমরা বলেই ফেলছি অলরেডি, যে আইদার ব্রঙ্কাসটা এরোড করে অর্গানিজমটা স্প্রেড করে দিচ্ছে ফুল বডিতে, নাহলে ব্লাড স্ট্রিমের মাধ্যমে অন্যান্য অর্গানের হচ্ছে। এগুলো কিন্তু একেবারে লিঞ্চ থেকে এখনই পড়ে আসছে, আমরা একেবারে তাজা পড়া। টিউবারকুল জিনিসটা কি, এটা হচ্ছে গ্র্যানিউলোমা সারাউন্ডেড বাই ফাইব্রাস টিস্যু দ্যাট হ্যাজ আন্ডারগোন ক্যাজিয়েশন নেক্রোসিস। গ্র্যানিউলোমা সারাউন্ডেড বাই ফাইব্রাস টিস্যু, যে আগে বলছি টিউবারকুলটা কী জিনিস। Fibrous tissue undergoes caseation necrosis, tubercle healed by fibrosis and calcification. এটা ইম্পর্টেন্ট। এবং টিউবারকুলটা কোথায় পাওয়া যায় জানেন? টিউবারকুলটা কিন্তু সেকেন্ডারিতে পাওয়া যায়, সেকেন্ডারি টিবিতে, প্রাইমারিতে পাওয়া যায় মানে প্রাইমারিতে শুধু যে গোন কমপ্লেক্স, গোন ফোকাস ওগুলো পাওয়া যায়। গোন ফোকাসটা কী জিনিস? ফর্মেশন অফ mass of granulomas surrounding an area caseation leads to appearance of primary lesion in the lung referred to গোন ফোকাস। আর গোন কমপ্লেক্সটা হচ্ছে যখন প্যারেনকাইমাল লাং লিশনের সাথে নোডাল ইনভলভমেন্ট থাকে লিম্ফেডেনাইটিস, এবং এটা হচ্ছে সার্ভাইকাল লিম্ফ নোড, ঠিক আছে, এবং এটাকে আমরা বলি কি স্ক্রোফুলা। Cone complex is the lesion of primary tuberculosis, consists of cone focus, lymphangitis and lymphadenitis. এবার আসে প্রাইমারি টিবি আর সেকেন্ডারি টিবির মধ্যে পার্থক্য। ডেফিনিশন দেখে নেওয়া যাবে। সোর্স অফ ইনফেকশন, এটা এক্সোজেনাস, আইদার এক্সোজেনাস অথবা এন্ডোজেনাস হবে যদি তার রিঅ্যাক্টিভেশন হয়, আগে টিবি ছিল, ল্যাটেন্ট ছিল, তারপর আবার রিঅ্যাক্টিভেটেড হয়েছে। আর এক্সোজেনাস হবে যদি রিইনফেকশন হয়, বাইরে থেকে আসছে। ইনফেক্টেড সাইড কি, লোয়ার পার্ট অফ দ্য আপার লোব, আর এটা হলো কি অ্যাপিকাল।
ঠিক আছে। এজ অফ ইনসিডেন্স চিলড্রেনদের ক্ষেত্রে হয়, এটা হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে হয়। ক্যারেক্টারিস্টিক লিশন, কোন ফোকাস অ্যান্ড কোন কমপ্লেক্স, এটার ক্ষেত্রে টিউবারকল ফর্মেশন হবে, এটা ইম্পর্টেন্ট। হাইলার লিম্ফ নোড, হাইলার লিম্ফ নোড এখানে এনলার্জ হবে, আর ওখানে আমরা বলছিলাম না যে এটা কোনো ধরনের ইনভলভমেন্ট হয় না। তারপরে স্প্রেড হবে এটা বাই লিম্ফ্যাটিক্স, কারণ হলো গিয়ে এটা ফার্স্টে কী হবে, ঘন ফোকাসটা ঘন কমপ্লেক্স ফর্ম করবে, ঘন কমপ্লেক্স থেকে এটা লিম্ফ্যাটিক্সের মাধ্যমে সারা বডিতে ছড়া যাবে, আর এটা হচ্ছে টিস্যু স্পেসেসের মাধ্যমে। ক্যাভিটেশন অকার করবে না, ক্যাভিটেশন অকার করবে শুধুমাত্র এইখানে। ইম্পর্টেন্ট কিন্তু পয়েন্টগুলো, কোথায় কোনটা অকার করতেছে আমি একটু হাইলাইট করি। ক্যাভিটেশনটা সেকেন্ডারি, যে ব্লু সেটা হচ্ছে সেকেন্ডারিতে অকার করতেছে, আর হলো গিয়ে যে টিউবারকল এটা হচ্ছে সেকেন্ডারিতে অকার করতেছে। এরপর ইনফেক্টিভিটি কি, এটার ক্ষেত্রে রেয়ার, এটার ক্ষেত্রে ইউজুয়াল ইনফেক্টিভিটি। স্পুটামের ক্ষেত্রে এটা পজিটিভ দিবে। এবং সেলুলার রেসপন্স, এটার ক্ষেত্রে র্যাপিড সেলুলার রেসপন্স করবে, কিন্তু এখানে লিম্ফ নোড থাকবে না, মানে ইনভলভ থাকবে না, বাট এটার ওভারঅল সেলুলার রেসপন্সটা হবে র্যাপিড। হিলিং হবে কিভাবে, ফাইব্রোসিসের মাধ্যমে হিলিং হবে, এটা ইম্পর্টেন্ট। এটা ফাইব্রোসিসের মাধ্যমে ফাইব্রোক্যালসিফিক স্কার করবে, হ্যাঁ। এবং এটার ক্ষেত্রে পালমোনারি টিবি হিসেবেই থাকবে। আর আমরা যদি প্রাইমারিতে আসি, প্রাইমারিটা কিন্তু বেশি ডেঞ্জারাস। এটা একটা কোয়েশ্চেন ছিল যে কোনটা বেশি ডেঞ্জারাস পরে আছে, এটা হচ্ছে ক্যালসিফিকেশন করবে, ঠিক আছে। এটা যেন মনে থাকে, এটা আমাদের কিন্তু অনেকবার আইটেমে জিজ্ঞেস করছিল, হাজার বার আইটেমে জিজ্ঞেস করছিল। এটা হিলিং, এটা হচ্ছে ক্যালসিফিকেশন, এটা ফাইব্রোসিস। ক্যালসিফিক স্কারও করে, বাট ফাইব্রোসিসটা মেইনলি করে আর কি। এটা হচ্ছে ক্যালসিফাইড স্কার দিয়ে 95% কেসেস হিল বাই ক্যালসিফাইড স্কার অর প্রোগ্রেসিভ আছে। এটা ফার্স্টে এক জায়গায় ছিল, আমরা দেখলাম এই যে ক্যালসিফাইড হোমস বডি ক্যালসিফিকেশন দিয়ে হিল হয়, ওকে। আচ্ছা, এরপর আমরা চলে আসি যে কোনটা বেশি ডেঞ্জারাস। প্রাইমারিটা বেশি ডেঞ্জারাস, কারণ এটার প্রিভিয়াস ইমিউনিটি নাই, এটা ডিজেমিনেশন কিন্তু হচ্ছে। সেকেন্ডারি ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ডিজেমিনেশন কি হচ্ছে, দেখি আমরা একটু। সেকেন্ডারি ক্ষেত্রে ক্যাভিটেশন হচ্ছে, ঠিক আছে, লাংসে কিন্তু ক্যাভিটেশনটা হলো। ফাইব্রোসিস ক্যালসিফিকেশন হচ্ছে। তারপর হলো ইন্টেস্টিনাল টিবি হয় যদি আমরা আর কি স্পুটামটাকে সোয়ালো করি, এটা একটা এক্সেপশন আর কি। এরপর প্লিউরাল ইফিউশন, এটাও কিন্তু কাইন্ড অফ বলা যায় লোকালাইজড। আইসোলেটেড অর্গান টিবি, এটাও এক্সেপশন। কিন্তু 10% অফ দ্য প্রাইমারি টিউবারকুলোসিসের ক্ষেত্রে কিন্তু মেনিনজাইটিস, প্লিউরিসি, তারপর ইন্টেস্টিনাল টিবি, মিলিয়ারি টিবি এসব হচ্ছে। সুতরাং এটা বেশি ডেঞ্জারাস। মেনিনজাইটিসের চান্স, অর্গান ইনভলভমেন্টের চান্স একই জিনিস। মিলিয়ারি টিউবারকুলোসিসটা কি, মিলিয়ারি টিউবারকুলোসিস হচ্ছে যে যখন অর্গানিজম ড্রেনিং থ্রু লিম্ফ্যাটিক দিয়ে যখন এটা ড্রেন হয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন ভেনাস ব্লাডে চলে যাচ্ছে, এবং ভেনাস ব্লাডে যে এটা আবার এক ধরনের গ্র্যানুলোমা ফর্ম করতেছে। ব্লাডের মধ্যে যে বিভিন্ন ধরনের অর্গানে চলে যাচ্ছে, লাংসে যাচ্ছে, বোনে যাচ্ছে, স্পাইনে যাচ্ছে, কিডনিতে যাচ্ছে, যে মিলেট সিড লাইক ক্যাজিয়েটিং গ্র্যানুলোমা ফর্ম করতেছে। মিলেট সিড লাইক ওই যে আমরা যেটা দেখলাম ছবিতে, ক্যাজিয়েটিং গ্র্যানুলোমা ফর্ম করতেছে, এবং এটা আমরা হচ্ছে এক্সরের মাধ্যমে দেখি। এই যে ব্যাপারটা, এটাকে আমরা বলতেছি মিলিয়ারি টিউবারকুলোসিস। এখানে মিলিয়ারি লিশন হয়, ছোটো ছোটো লিশন হবে মিলেট সিডসের মতো। আচ্ছা, এরপরে লিশনগুলো, ওই যে এক্সুডেটিভ লিশন পড়ছিলাম, গ্র্যানুলোমাটাস লিশন পড়ছিলাম আমরা অলরেডি। ডায়াগনোসিসটা কি, 3টা স্পুটাম স্যাম্পল কালেকশন করব, কনজিকিউটিভ মর্নিং স্যাম্পল। এটা ছাড়াও আমরা ব্লাড, সোয়াব, ব্রঙ্কিয়াল অ্যাসপিরেটস, হ্যাঁ, ব্রঙ্কো অ্যালভিওলার ল্যাভেজ, ট্রান্সব্রঙ্কিয়াল বায়োপসি, প্লাস আরেকটা বলছি কি ইউরিন, এগুলো আমরা স্যাম্পল হিসেবে কালেক্ট করতে পারি। এরপরে হলো কি মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের মধ্যে এই যে জিল নিলসন স্টেইনিং, এটা অনেক কম, 50% এই সেন্সিটিভ, এটা 50% সেন্সিটিভ, ঠিক আছে। এটা ছাড়া ডার্ক ডিজিআই করতে পারি, ডার্ক গ্রাউন্ড ইলুমিনেশন করতে পারি। এটাই সম্ভবত যে কেন ইউন একটা ছিল না, কেন ইউন, এটাই মনে হয় কেন ইউনটা। এটা এখানে ইয়েলো অরেঞ্জ ব্যাসিলায় আমরা পাবো। আর একটা হচ্ছে ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি, এখানে অরামিন আর রোটামিন স্টেইন আমরা ইউজ করবো। তারপর আইসোলেশনের জন্য কিছু কালচার করবো, যেমন লোয়েনস্টাইন জেনসেন মিডিয়াতে কালচার করতে পারি, লিকুইড ব্যাকটিক মিডিয়াতে কালচার করতে পারি, এটা ইম্পর্টেন্ট। এরপরে হলো গিয়ে ইমিউনোলজিক্যাল টেস্ট, এটা হলো গিয়ে আমরা শুধু মন্টুক্স টেস্ট বা টিউবারকুলিন টেস্ট, এটা কখন করবো ভুলে গেছি কখন করবো। আর এনএনএটি পিসিআর করবো, এটা হচ্ছে র্যাপিড ডায়াগনোসিস অফ টিবি। রেসপন্স টু এম্পেরিক্যাল অ্যান্টি টিউবারকুলাস ড্রাগস। এম্পেরিক্যাল কথাটা যেন কোথায় শুনছি, ও
ও এটা মনে হয় যে ওই যে ড্রাগসের প্রতি কতটা রেজিস্ট্যান্স, এটা এটা দেখলাম না আমরা যে ওই যে টেস্ট কি বলে লেসি, ওই যে জোনাকি পোকার মধ্যে থাকে যে, ওটার নাম কি, মনে করতে পারতেছি না। লুমিন, লুসিফারিস, আরে লুসিফারকে আমি ভুলে গেলে হবে কেমন ভাই, লুসিফারেস টেস্ট, এটা লুসিফারেস টেস্ট। এটার মাধ্যমে আমরা দেখি যে একটা ব্যাকটেরিয়া কতটুকু লাইট শো করতেছে, যত বেশি লাইট শো করবে তত বেশি এটা হলো গিয়ে ড্রাগের প্রতি রেজিস্ট্যান্ট, তখন আমরা সেইভাবে ড্রাগ করব, চুজ করব। আর ল্যাটিন ইনফেকশনের ডায়াগনোসিসে পিপিডি আর ইগ্রা, ইন্টারফেরন গামা রিলিজ অ্যাসে। ডায়াগনোসিস অফ এক্সট্রা পালমোনারির জন্য আমরা কী কী করবো, হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করবো, কালচার করবো। ওকে, তারপরে ডায়াগনোসিস রুরাল হেলথ কমপ্লেক্স আমরা কী করি, এফবি করি, টিউবারকুলিন করি, চেস্ট এক্সরে করি, ইএসআর করি, এগুলো আর কি। আসলে থিওরি আর প্র্যাকটিক্যালের মধ্যে অনেক পার্থক্য আছে। এবার মন্টুক্স টেস্ট আমরা করি, ইন্ট্রাডার্মাল টেস্ট, টিউবারকুলিন টেস্ট আর মন্টুক্স টেস্টের পিপিডি টেস্ট মনে হয়, তাই না? তাই তো মনে হচ্ছে আমার কাছে। সো এটা হচ্ছে একটা intradermal skin test depends on delayed hypersensitivity reaction in which intradermal injection of mycobacterial antigen is given and in the immune response। এবং এটার ক্ষেত্রে কোনটা কাজ করে আমরা মনে আছে কি, আমরা যে সেল ওয়ালের ক্ষেত্রে যে প্রোটিনটা পাইছিলাম, এই প্রোটিনের সাথে মাইকোলিক অ্যাসিড, অথবা এই মাইকোলিক অ্যাসিডকে না ওয়াক্স বলা হয়, ওয়াক্স, এই দুইটা মিলাই আমরা এই অ্যান্টিজেনটা তৈরি করি। এবং এই অ্যান্টিজেনটা যখন পুশ করবো ইন্ট্রাডার্মালি, তখন এরা বিভিন্ন ধরনের দিবে, রিয়াকশন শো করবে। দুইটা রিয়াকশন শো করবে, একটা হচ্ছে এরাইদেমা আর 2 নম্বর হচ্ছে ইনডিউরেশন। এবং এটা একটা স্ক্রিনিং টেস্ট, ইম্পর্টেন্ট স্ক্রিনিং টেস্ট। আর ইনডিউরেশনটা হবে পজিটিভ, মানে 4 থেকে 6 সপ্তাহ পরে হলো গিয়ে আমরা এটার রেজাল্টটা পাবো, যে আসলে রেজাল্টটা কী, লেটের রেজাল্ট পাবো। এবং এটার ক্ষেত্রে আমরা রিয়েজেন্ট হিসেবে কী করতেছি, এই যে এটাই টিউবারকুলিন রিয়েজেন্ট। টিউবারকুলিন রিয়েজেন্ট ইজ এ পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ অফ মাইক্রোব্যাকটেরিয়াল সেল ওয়াল। এবং এখানে আমরা 5 ইউনিট টিউবারকুলিন ইউনিট ইউজ করি। এগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি, এখন রিভিউ হইতেছে। ওকে, এরপরে কি করব, এটা কোথায় দিব আমরা, ফ্লেক্সর অ্যাসপেক্ট অফ দ্য 4 আর্মে দিব। এবং বলো তো যে এটার আমরা কোথায় পাবো, এফেক্টটা কোথায় পাবো, ইনডিউরেশনটা, ওই যে এরাইদেমা নোডোসাম, এটা পাবো কিন্তু আমরা, এটা ফ্লেক্সর সারফেস, ওটা এক্সটেন্সার সারফেস অফ টিবিয়া অ্যান্ড আলনা, ঠিক আছে। এবং ওটা হচ্ছে টেন্ডার নোডিউলস। আচ্ছা, এরপরে হলো গিয়ে যে এখানে ওই যে ইয়াগুলো আছে যে 10 মিলিমিটারের মোর হইলে কী হবে, এটার সাথে সম্ভবত আমি যেটা পড়ছি ওটার মিল নাই। নর্মাল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আমরা 15 মিলিমিটার, এখানে খুবই জটিল করে দেওয়া আছে, এত জটিল দেওয়ার দরকার নাই। বাট ফলস নেগেটিভ কোন কোন ক্ষেত্রে হয় এটা আমাদের একটু জানতে হবে। ফলস পজিটিভ হতে পারে কিসের ক্ষেত্রে, ভ্যাকসিনেশনের ক্ষেত্রে, 5 টিবি যদি থাকে, মানে নাই, অথবা অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া, অ্যাক্টিভ টিবি নাই বাট 5 টিবি আছে এটার ক্ষেত্রে। আর ফলস নেগেটিভ হবে হচ্ছে মিজলসের ক্ষেত্রে, ম্যালনিউট্রিশনের ক্ষেত্রে, মিলিয়ারি টিবির ক্ষেত্রে, HIV, ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস, ম্যালিগনেন্সি, সব এম দিয়ে। তারপর হচ্ছে সার্কয়েডোসিস, স্কারলেট ফিভার, ব্রুসেলোসিস, ব্রুসেলোসিস, হজকিন ডিজিজ, লেপ্রোসি, এক্সট্রিম অফ এজ, এগুলো। ওই যে ইম্পর্টেন্সটা আমরা পড়ছিলাম যে BCG ভ্যাকসিনেশন হয়েছে কি হয় না, এটা আমরা বুঝতে পারবো। তারপরে এটা একটা ক্লু দেয়, ডায়াগনোসিস অফ এক্সট্রা পালমোনারি টিবি, ইট হ্যাজ ইম্পর্টেন্ট রোল ইন ডায়াগনোসিস অফ অ্যাক্টিভ টিবি অ্যামং চিলড্রেনদের ক্ষেত্রে অ্যাক্টিভ টিবি এটা বোঝা যায়। আরেকটা ছিল না, বুস্ট করে, যে বুস্টের কথাটা এখানে দেয়া নাই কেন। টিউবারকুলিনের অ্যাডভান্টেজ, এটা একটা স্ক্রিনিং টেস্ট, প্রিভিয়াস ভ্যাকসিনেশন মানে কতটুকু এফিকেশাস সেটা এটা ডিটারমাইন করতে পারে। এরপরে এইটা হলো গিয়ে এক্সট্রা পালমোনারি টিবির জন্য একটা ক্লু দিতে পারে। কিভাবে দেয় আমি জানি না আসলে, কিভাবে দেয় আই ডোন্ট নো। ডায়াগনোস অফ প্রেজেন্ট অ্যান্ড পাস্ট ইনফেকশন,
হ্যাঁ, এবং চিলড্রেনদের ক্ষেত্রে ডায়াগনোসিসের জন্য এটা হেল্পফুল, বাট ইটস নট আ কনফার্মেটরি টেস্ট, কারণ এটার ক্ষেত্রে অ্যাক্টিভ টিবির ক্ষেত্রেও এটা পজিটিভ দিবে, আবার প্রিভিয়াস টিবি হলেও এটা পজিটিভ দিবে, মে গিভ ফলস পজিটিভ অর ফলস নেগেটিভ রেজাল্ট। এটা আচ্ছা, এখানে কিছু অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন আছে, তো এটা মোটামুটি হইলো আমাদের, আর কিছু তো বাকি নাই সম্ভবত। বিসিজিতে বাকি আছে, বিসিজি ব্যাসিলাস ক্যালমেট-গুয়েরিনের এম বোভিস এবং ইউজ করে 0.05 ডেল্টয়েড রিজনে দিব, লেফট আর্মে দিই আমরা নর্মালি। এরপর এটা হচ্ছে গিয়ে কি ইন্ট্রাডার্মাল আফটার বার্থ বাই দ্য এজ অফ 1 year ফিনিশ করে ফেলতেছি, এবং এটার কিছু কন্ট্রোভার্সিয়াল প্রোটেকশন আছে। রোলটা কি, এটা দেয় না 100% প্রোটেকশন, বাট ইট প্রডিউসেস মাইল্ড প্রাইমারি ইনফেকশন বাই ভ্যাকসিনেশন। সিএমআই ডেভেলপ করে, তো সিএমআই ডেভেলপ করলে চান্সটা কমে যায় ফার্দার ইনফেকশনের। কিন্তু আমরা যে ইটিয়াতে দেখলাম, লিঞ্জে দেখলাম যে এটা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের এগেনস্টে কোনো ধরনের প্রোটেকশন দেয় না, কারণ এটা বোভিস থেকে আসছে, ওটা কই। আচ্ছা, টিবির কিছু কমপ্লিকেশন এটা প্রিভেন্ট করতে পারে, মিলিয়ারি টিবি, টিউবারকুলার মেনিনজাইটিস, স্কেলেটাল টিবি, এবং লেপ্রোসির এগেনস্টে এটা কিছু প্রোটেকশন দেয়। ব্লাডার ক্যান্সার এরিয়াতে আমরা এটা ইউজ করতে পারি, কনসিডার্ড অ্যাজ বেটার অ্যাজ প্রিপেয়ারিং স্কিন টেস্ট বিকজ হাই পার্সেন্টেজ অফ পজিটিভ রেজাল্ট প্রোভাইডস সাইমালটেনিয়াস ভ্যাকসিনেশন। আচ্ছা, এরপর হচ্ছে বিসিজি ভ্যাকসিনের কমপ্লিকেশন, সিভিয়ার আলসারেশন, লিম্ফেডেনাইটিস, অস্টিওমাইলাইটিস, ডিজামিনেশন হতে পারে। কন্ট্রা ইন্ডিকেশন কি, কন্ট্রা ইন্ডিকেশন হচ্ছে কাদেরকে দিব না, তাই না? যদি ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট হয়, এক্সেমা যদি থাকে, ডার্মাটাইটিস যদি থাকে, স্কিনের আর কি, স্কিনের ব্যাপার তো এটা, ইন্ট্রাডার্মাল তো, ইন্ট্রাডার্মাল দেওয়া হয়, স্কিন ডিজিজ যদি থাকে তাহলে দেওয়া যাবে না। হাইপোগ্যামাগ্লোবিনেমিয়া যদি হয়। এমডিআর টিবিটা জিনিসটা কি, এমডিআর হলো গিয়ে মাল্টিপল ড্রাগ রেজিস্ট্যান্ট, বিশেষ করে এটা রেজিস্ট্যান্ট হবে টু আইসোনিয়াজিড অ্যান্ড রিফাম্পিসিন, তাকে আমরা বলবো এমডিআর। তারপরে হলো গিয়ে ওই যে ওইটা আমরা কেন একটা ড্রাগ প্রলং পিরিয়ড ধরে ইউজ করব, একটা হলো গিয়ে ইন্ট্রাসেলুলার স্লো গ্রোয়ার, নাম্বার 2 হচ্ছে গিয়ে ডরমেন্ট থাকে, ডরমেন্ট মানে কি ওই যে পারসিস্টার, কি যেন, ইনঅ্যাক্টিভ মেটাবলিক পারসিস্টার। তারপর হচ্ছে ইন্ট্রাসেলুলার প্যাথোজেন হিসেবে থাকে, এবং আরেকটা হলো গিয়ে এরা ড্রাগ রেজিস্ট্যান্স শো করে। রিফাম্পিসিনের প্রতি রেজিস্ট্যান্স শো করে কারণ এর ইন্ট্রাসেলুলার, ও ওয়েট, আরেকটা পয়েন্ট যেন কি ছিল, ওই যে এক্সপোর্টেড, ওইটা না, ক্যাজিয়াস ম্যাটেরিয়ালের কথাটা ওখানে বলা নেই, এটা হচ্ছে 4 নাম্বার। 1 2 3 4 আচ্ছা, তো রিফাম্পিসিন কেন শো করবে, ক্যান কিল অর্গানিজমস, আইসোনিয়াজিড, ইন্ট্রাসেলুলার এক্সট্রাসেলুলার ব্যাকটেরিয়া। আচ্ছা, সো কে কীভাবে কাজ করবে এটা আমরা দেখব। এই কোয়েশ্চেনটা হচ্ছে কি মেনলি যে আমরা কেন মাল্টিড্রাগ বা কম্বিনেশন থেরাপি ইউজ করি টিউবারকুলোসিসে। একটা হলো গিয়ে যে এটা আমাদের ব্রডেন দ্য স্পেকট্রাম অফ কাভারেজের স্পেকট্রামটাকে ব্রড করার জন্য আমরা ইউজ করি। তারপরে এক একটা ড্রাগ হচ্ছে এক একভাবে কাজ করে। হ্যাঁ, এখন কোন ড্রাগ কোনভাবে কাজ করে, রিফাম্পিসিনটা ইন্ট্রাসেলুলার এক্সট্রাসেলুলার ব্যাকটেরিয়াকে কিল করতে পারে। এরপরে অ্যাবসিসের ব্যাকটেরিয়া, লাং ক্যাভিটিসের ব্যাকটেরিয়াকে কিল করতে পারে। আইসোনিয়াজিডও ইন্ট্রাসেলুলার এক্সট্রাসেলুলারকে কিল করে। তারপরে র্যাপিডলি মাল্টিপ্লাইং ব্যাসিলাই ইন টিস্যুজ অ্যান্ড ইভেন ইন সিএসএফ, হ্যাঁ, টিস্যু সিএসএফে যেই ব্যাকটেরিয়াগুলো মাল্টিপ্লাই করতেছে তাদেরকে কিল করতে পারে। স্ট্রেপ্টোমাইসিনটা শুধু এক্সট্রাসেলুলারের উপরে কাজ করবে এবং র্যাপিডলি মাল্টিপ্লাইং ব্যাসিলারের উপর কাজ করবে, মানে অ্যাটিপিক্যাল ব্যাকটেরিয়ার উপর কাজ করবে। পাইরিজিনামাইড কী করবে,
এটা হচ্ছে মাচ মোর অ্যাক্টিভ এগেনস্ট ডরমেন্ট টিউবারকুল ব্যাসিলাই, যারা ডরমেন্ট অর্থাৎ ইনঅ্যাক্টিভ, মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ আছে তাদের উপরে, এবং ইন্ট্রাসেলুলারের উপর কাজ করবে, স্লোলি মাল্টিপ্লাইং ব্যাসিলার উপর কাজ করবে। অনেক পাওয়ারফুল একটা ড্রাগ। অ্যান্ড এথাম্বিউটল কী করবে, এটা ডিলেজ অ্যান্ড প্রিভেন্টস ডেভেলপমেন্ট অফ রেজিস্ট্যান্স। এরপরে আরও কয়েকটা রিজন আছে যে কারণে আমরা মাল্টি ড্রাগ চুজ করি অথবা কম্বিনেশন থেরাপি চুজ করি। টু প্রিভেন্ট ডেভেলপমেন্ট অফ রেজিস্ট্যান্স, যদি ডেভেলপমেন্ট না হয়, শর্ট এন্ড ডিউরেশন অফ ট্রিটমেন্টের ডিউরেশনটাকে শর্ট করার জন্য, রিডিউস ইন্ডিভিজুয়াল টক্সিক এফেক্ট অফ আ লার্জ ডোজ অফ আ সিঙ্গল ড্রাগ। ইন্ডিভিজুয়ালের যে টক্সিক এফেক্টটা আছে এটা হচ্ছে কমানোর জন্য। ইনক্রিজ কেমোথেরাপিউটিক প্রোটেনশিয়েশন, যেমন এথাম্বিউটল এনহ্যান্সেস অ্যাক্টিভেশন অফ রিফাম্পিসিন, আবার পাইরিজিনামাইড এনহ্যান্সেস স্টেরিলাইজিং অ্যাবিলিটি অফ রিফাম্পিসিন। একটা ড্রাগ আরেকটা ড্রাগের যে পটেনশিয়াল ব্যাপার আছে সেটাকে ইনক্রিজ করতেছে। আর কিছু টক্সিক এফেক্টকে করার জন্য আমি ভিতরে যাইতেছি না, আমার আর ধৈর্য নাই পড়ার। ওয়াই অ্যান্টাই টিবি থেরাপি রিকোয়ার্স প্রলং ডিউরেশন অফ ট্রিটমেন্ট। ড্রাগ রেজিস্ট্যান্সকে প্রিভেন্ট করার জন্য, রিল্যাপস প্রিভেন্ট করার জন্য, ট্রান্সমিশনকে প্রিভেন্ট করার জন্য, ট্রিট দ্য পারসিস্টার্স। এটা আমরা অন্য জিনিস পড়ছিলাম লেঞ্জে। এটা কোত্থেকে দিছে রে? কিছু লেখা নাই, ক্যাটজন থেকে দিছে। প্যাস্টিনো, মনো রেজিস্ট্যান্স, পলি রেজিস্ট্যান্স, এমডিআর, টিবি, এক্সটেন্সিভ, এগুলো আমরা পড়ছি। যাদের ব্লু প্রিন্ট আছে তাদের জন্য দিয়ে তো হয়ে গেল মোটামুটি আমাদের মাইক্রোবায়োটিক টিউবারকুলোসিস শেষ। এরপর আরাফাত হচ্ছে গিয়ে ফার্মাটা দেখবে সম্ভবত, আর কি যেন বুশরা হচ্ছে গিয়ে প্যাথো সাইডটা দেখবে মাইক্রোব্যাকটেরিয়ামের।